আচ্ছা, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো তোমরা যদি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পারো আর তোমাদের স্ক্রিন ক্লিয়ার থাকে, আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে সব কিছু ঠিক আছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ। যেমনটা হয় তাহলে আমরা শুরু করবো। আচ্ছা, ফাইন। তাহলে হচ্ছে আমরা এখন শুরু করতে পারি আমাদের হিন্দু ধর্ম হচ্ছে 3 নাম্বার ক্লাস। এই তো সুন্দর, সোম বলছো একদম ক্লিয়ার আছে, তাহলে শুরু করতে পারি। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে দুইটা, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6। এটা তোমার হচ্ছে পূজা কিভাবে করতে হয় বা কোন কোন দেব দেবী আছে সেই টপিক, আর এর পরের টপিকটা হচ্ছে যোগ সাধারণ টপিক আর কি। তো তোমাদের প্রথমে ক্লিয়ার করে নিই যে আমাদের কোন চ্যাপ্টার থেকে কীভাবে কি প্রশ্নগুলো আসে। তো দেখো, যদি আমরা ডেটিজ এন্ড পূজা এইটা খেয়াল করি, 17, 18, 19, 20, তারপর একটু মাঝখানে গ্যাপ আছে কারণ পরীক্ষা হয় নাই, তারপর 23 এবং 24। যদি খেয়াল করে দেখো, মোটামুটি এখান থেকে কিন্তু ভালো পরিমাণেরই প্রশ্ন আসে বলা চলে। এবং ধর্ম চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তোমাদের এটা মাথায় রাখা উচিত যে মোস্টলি অনেকে এটা বলা উচিত না যে আমরা আগে পিছিয়ে ফ্রেন্ডসের কথা বলি বা কনফিউজে জিজ্ঞেস করি, বাট ধর্ম পরীক্ষায় কিন্তু তোমার এই সুযোগটাই নেই। মানে তোমার আগে পিছিয়ে ডানে বামে হিন্দু পড়বে বা তোমার ধর্মের পড়বে, এমনটা তো আসলে মানে খুবই কোইন্সিডেন্স, এমনটা হওয়ার কোনো কারণ থাকে না। তো এটা তোমাকে সম্পূর্ণ অবশ্যই নিজে পড়তে হবে। বাকিগুলো আমরা পড়ি, বাট স্টিল এখানে তোমাকে হেল্প করার কেউই থাকবে না। আর নর্মালি আমাদের ধর্ম পরীক্ষা যে কোশ্চেনগুলো হয়, এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়। মানে তুমি একটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে বাকি অন্যান্য বছরে কীরকম প্রশ্ন আসছিল। টপিক খুবই লিমিটেড এবং এখানে খুব বেশি ক্রিয়েটিভিটি কোনো জায়গা থাকেও না। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্টে চলে আসি যে এই ওরশিপিং অ্যান্ড প্রিস্ট এই টপিকের আন্ডারে। তো সেখানে হচ্ছে যে প্রিস্ট বলতে কি বোঝায় আর ওরশিপ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এই জিনিস এখানে দেওয়া আছে। যে বেসিক্যালি ওরশিপ বলতে আমরা কী চিন্তা করি, সে হচ্ছে এটা যে আমাদের হয়তো বা কোনো কিছু ম্যানিফেস্ট করার ইচ্ছা থাকে বা আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে, তো সেটা আমরা যেই ওয়েতে এক্সপ্রেস করি বা আমরা পাওয়ার চেষ্টা করি, সেটাকে আমরা সিম্পলি ওরশিপ বলতে পারি। এখন আমাদের এই হিন্দু ধর্মের ক্ষেত্রে ওরশিপের ক্ষেত্রে আরও স্পেসিফিক কিছু মিনিং আছে। যেমন ধরো, এটা তোমাদের বই থেকে ডিরেক্টলি দেওয়া আছে যে তুমি যখন ওরশিপটাকে বলতেছো তোমাকে অবশ্যই মাথা ঝোঁকায় বলতে হবে, মানে বো ডাউন করতে হবে। আর তুমি যখন হচ্ছে স্পেসিফিক কোনো ডেটির কথা চিন্তা করতেছো, তার মানে হচ্ছে এটা যে তোমার ওই স্পেসিফিক নিডটা আছে। অ্যাকচুয়ালি ডিটির সাথে আমরা গুলাই ফেলি ঈশ্বরকে। সেটা হচ্ছে এটা যে ঈশ্বরের ক্ষেত্রে বা সুপ্রিম যে আমাদের মেন ঘর আমরা বলি, তার বিভিন্ন পাওয়ার আছে। এখন সেই পাওয়ারগুলোর মধ্যে এক একজন এক একটা স্পেশালিটি নিয়ে থাকেন, তাকে আমরা ডিটি বলি। আর আমাদের স্পেসিফিক নিড যার সাথে হয়, তার যেরকম চাওয়া পাওয়া বা তার যেরকম পূজা করার নিয়ম আমাদেরকে সেটা ফলো করতে হয়। সেটা ফলো না করলে কিন্তু ওই পূজা বা ওই ওরশিপটা কমপ্লিট হবে না। এখন সাধারণ মানুষ সব যে নিয়ম জানবে এমনটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না। তো যিনি আমাদের হয়ে এই কাজটা করে দেন, যেমন ধরো একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ রাখি বা সিআর রাখি বা ক্যাপ্টেন বলতে পারো, ঠিক একইভাবে এই বিভিন্ন পূজা বা ওরশিপ করার ক্ষেত্রে আমাদের একজনের হয়ে, একজন মেসেঞ্জারের হয়ে এটা পাস করতে হয়। সেটাকে সাধারণত আমরা ওই ব্যক্তিকে বলে থাকি প্রিস্ট। এখন প্রিস্ট যদি হইতে হয়, অবশ্যই তার মধ্যে কিছু সার্টিন কোয়ালিটি থাকতে হবে। যেমন হচ্ছে এগুলো আমার এখানে লিস্ট করে দিয়ে দেওয়া আছে তোমাদের বইতে, তো এখানে লিখে দিলাম। এটা তুমি কমন সেন্সেই বুঝতে পারো যে প্রিস্ট ওই লোক বা ওই ব্যক্তি হইতে পারেন যাদের মধ্যে নলেজ বোথ ওয়েতে আছে, অর্থাৎ যিনি স্ক্রিপচার পড়ে আসছেন এবং যিনি প্র্যাকটিক্যালি পূজা করছেন বা ওনার প্র্যাকটিক্যাল আইডিয়া আছে। এখন যদি আমি ধরো যে বইও পড়ে আসছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে, বাট আমি ভিতর থেকে ক্লিন মাইন্ডেড না বা ধরো আমি স্টেবল মাইন্ডেড না, তো এমন কাউকে তুমি প্রিস্ট হিসেবে ট্রিট করতে পারো না। প্রিস্ট যদি হইতে হয়, তাকে বোথ বডি এবং মাইন্ড বোথ সাইড থেকেই ক্লিনজ অবস্থায় থাকতে হবে। যদি এগুলো মেনটেন করতে পারে, তখন যে তুমি তাকে প্রিস্ট বলতে পারো। সো তোমার যদি পরীক্ষায় আসে, আমরা অবশ্যই এতগুলো পয়েন্ট লিখতে না পারলেও অ্যাটলিস্ট 4-5টা পয়েন্ট তো লিখে দিতেই পারি। ওকে, ডান। তাহলে এখন যা হচ্ছে আমাদের বিভিন্ন যে দেব দেবী, তাদেরকে আমি 3টা ভাগে ভাগ করতে পারি। তোমরা দেখছো যে তোমাদের বইতে সুন্দর করে বলে দেওয়া আছে, নর্মালি আমরা এই দেবতা বা দেবী বা ডেইটিস তাদের ক্ষেত্রে 3টা বেসিক ক্লাসিফিকেশন করে ফেলতে পারি। আচ্ছা, কেউ যদি আমাকে বলতে পারো এই 3টা ক্লাসিফিকেশন কি ছিল, আমাকে একটু চ্যাট বক্সে হেল্প করতে পারো। যে গড গডেস বা ডিটিসকে আমরা যে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করি, সেই 3টা ভাগের নামগুলো কি ছিল। আমি শুরু থেকে শুরু করতে চাই, স্ক্রিপচার থেকে ধরে আসি। তাই তোমার আগে বৈদিক বা হচ্ছে ইংলিশে বললে হয় বৈদিক, ওটা লিখে দিই তোমাকে। আচ্ছা, এইটা বৈদিক অথবা হচ্ছে বৈদিক। এরপর তোমার হচ্ছে পৌরাণিক। অ্যাকচুয়ালি তোমার ধর্মের সাথে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে, এটা তো সংস্কৃত ভাষার বা সংস্কৃতের, তো সেটাকে যখন আমি বাংলায় উচ্চারণ করতে যাব, সেটা একভাবে বলা যায়, ইভেন ইংলিশে উচ্চারণ করলে এটাকে আরেকভাবে বলা যায়। এটাকে অ্যাকচুয়ালি আমাদের উচিত ছিল ডিরেক্টলি সংস্কৃত ভাষায় মানে অরিজিন যেটা, সেটাকে ইউজ করা। তো এই জন্য আমরা যখন বৈদিককে ভেদিক বলতেছি, পৌরাণিককে নর্মাল জাস্ট স্পেল করে লিখতেছি পৌরাণিক, এগুলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা টু দি পয়েন্ট আসলে যাচ্ছে না। আর লাস্টে যখন চলে আসে, এটাকে বলা হয় লৌকিক অথবা ওয়ার্ল্ডলি। লৌকিকও বলা যায় অথবা হচ্ছে ওয়ার্ল্ডলি।
সো এই নামগুলোর মধ্যে তুমি বুঝতে পারতেছো যে আমরা যখন এই ডিটিসগুলোকে নিয়ে আসতেছি তাদের ডিসক্রিপশন বা তাদের সম্পর্কে আইডিয়া আমরা কোত্থেকে পাইছি। যেমন আমাদের মেইন যে স্ক্রিপচার বলা হয় এটা হচ্ছে আমরা বেদকে বলি বা বেদকে বলি, তুমি যেটাই বলো উচ্চারণ একই কথা। তো এই বেদের মধ্যে আমরা যাদের নাম পাই বা যাদের ক্যারেক্টারিস্টিক পাই তা হচ্ছেন এনারা অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ বা আরও অনেকে আছেন। স্পেসিফিক বললে বৈদিক যে দেবতা তাদের ক্ষেত্রে তোমার কোনো আইডল ছিল না, অর্থাৎ মূর্তি পূজা করার যে কনসেপ্টটা সেটা কিন্তু ছিল না। সেখানে শুধুমাত্র তাদের স্বরূপ বা তারা দেখতে কেমন, তাদের পাওয়ার কীরকম, কিভাবে প্রে করতে হবে বিভিন্ন মন্ত্র দিয়ে, সেগুলো ব্যাখ্যা করা হয়েছিল। এরপর তুমি পুরাণ দেখো, তো পুরাণে গিয়ে কিন্তু আমরা মেইনলি যার নাম সবচেয়ে বেশি শুনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব, দুর্গা, এই নামগুলো অনেক অনেক বেশি আসে। এবং সাধারণত আমরা পৌরাণিক যা দেব দেবী তাদের কিন্তু চাইলে আইডল দিয়েও পূজা করতে পারি এবং করি, যেমন ধর শিবরাত্রি শিব পূজা খুবই কমন, তাই না? আর লাস্টে আসে আমাদের লৌকিক বা হচ্ছে ওয়ার্ল্ডলি। এটা কিন্তু একটু কনফিউজিং এই সেন্সে যে ধরো এটা ডিপেন্ড করে আবার এলাকা ভিত্তিক। যেমন বাংলাদেশে ধরো রংপুরে হয়তোবা কিছু দেবদেবীর পূজা অনেক বেশি কমন, আবার হয়তোবা বরিশালে কিছু দেবদেবীর পূজা অনেক বেশি কমন, কিন্তু ঢাকাতে হয়তোবা সেই পূজাগুলো নাই বললেই চলে। আবার তুমি ইন্ডিয়ান সাইডে যাও, কলকাতার ক্ষেত্রে হয়তোবা কোনো কিছু পূজা অনেক বেশি ফেমাস, আবার মুম্বাইয়ের সাইডে হয়তো অন্য কোনো পূজা বা অন্য কোনো এই লৌকিকতাগুলো অনেক বেশি ফেমাস। সেটা অ্যাকচুয়ালি পুরোপুরি ডিপেন্ড করে আমরা কোন সার্টেন জোনটাতে আছি। তার মানে আমরা এটাও বলতে পারি যে লৌকিক দেবতা বা ওয়ার্ল্ডলি দেবতার ক্ষেত্রে অ্যাকচুয়ালি জিও পজিশনটা অনেক ইম্পর্টেন্ট, যে তুমি কোন অঞ্চলে আছো বা কোন যুগে আছো তার উপর ডিপেন্ড করে। বাট ওভারঅল যদি আমরা ডিসকাস করতে যাই তখন যে নামগুলো আসবে মনসা পূজা আর হচ্ছে শীতলা পূজা। কারণ মোস্টলি আমরা এই ধর্মের কনসেপ্টটা আনতে গেলেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটাকেই ফোকাস রাখি। আমি অবশ্যই আফ্রিকায় যে হিন্দু খুঁজে তারপর সেখানে কোন পূজা হয় সেটাকে আমি এখানে আনতে যাব না, এটা সেন্স মেক করে না। বা আমার সাবকন্টিনেন্টেই এটাকে মেইনলি আমরা প্রায়োরিটি দিচ্ছি। এখানে অনেক ডিবেট আছে, তো সেগুলো আমি এখানে তুলতে যাব না। আমাদের বইতে যা আছে আমি আপাতত সেখানেই ফিক্স যাচ্ছি। আচ্ছা, এখন আসি সবার আগে সবচেয়ে কমন দুর্গাপূজা বা হচ্ছে দুর্গা সম্পর্কে। যদি আমরা এখানে একটু তার ছবিটা খেয়াল করি, দেখো আমরা কিন্তু কমনলি যখনই দুর্গাপূজা বা কখনো দুর্গা সিম্বল করতে চাই তখনই তিনটা চোখকে আনি। এই যে একটা চোখ, এই যে একটা চোখ এবং এই যে একটা চোখ, বা ত্রিনয়না। তো এই তিনটা চোখে আসে মিনিংটা কি তোমাদের কিন্তু পরীক্ষাতেও বারবার আসে। এই তিনটা চোখ দিয়ে অ্যাকচুয়ালি তোমার যে বাম চোখ, মানে এখন এখান থেকে দেখলে আমাদের ডান, সেটা অ্যাকচুয়ালি ওই পাশে বাম, সেই বাম চোখ দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মুন বা চন্দ্র বা মাইন্ডকে বুঝি। ডান চোখ দিয়ে হচ্ছে আমরা সান বা সোল বা হচ্ছে পাওয়ারকে ইন্ডিকেট করি। আর হচ্ছে সেন্টারে যে থার্ড আই, এটা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি ফায়ার বা হচ্ছে অগ্নিকে ইন্ডিকেট করি। এখন তুমি যদি স্ক্রিপচারগুলো পড়ো বা তার যে বৈশিষ্ট্যগুলো ভাবার চেষ্টা করো, তুমি অলরেডি এই তিনটা মিনিং কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারবা যে সোল, মাইন্ড, এটা ছাড়া তুমি কোনোভাবে কোনো বিংকে চিন্তা করতেই পারবা না, মানে আমাদের বিং চিন্তা করতে পারবা না। তো জন্ম যদি এই দুজন কন্ট্রোল করে তাহলে মৃত্যু বা ধ্বংস হওয়ার জন্য কিন্তু আমাদের ফায়ারের দরকার পড়বে, বা শুদ্ধ করার জন্য কিন্তু ফায়ারের দরকার পড়বে। সো পিউরিফাই করতে গেলে কিন্তু দেখো ওই থার্ড আইয়ের দরকার পড়ে যায়। ইভেন আমরা হয়তো জানি যে দেবী দুর্গার যে থার্ড আই, সেখান থেকেই কিন্তু তোমার হচ্ছে দেবী কালীর উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, এই ব্যাপারটা একটু কনফিউজিং কেন? কারণ দেবী দুর্গা, দেবী কালী দিন শেষে চিন্তা করতে গেলে কিন্তু একজন মেইন দেবীর আন্ডারেই পড়ে যাচ্ছে, মানে মেইন যে সুপ্রিম তার আন্ডারে বিভিন্ন রূপ আর কি প্রকাশ পাচ্ছে। স্পেসিফাই বলতে গেলে দেবী কালীকে আমরা বলতে পারি শিবের শক্তি হিসেবে, এটা বেশি বলা যায়। কিন্তু এই মানে কিন্তু এই না যে দেবী দুর্গা তার ওয়াইফ না বা তার হচ্ছে শক্তি না, এরকম কিছু না। এটা এক একটা চেহারা এক একটা পারপাসে আসছে, ব্যাপারটা এরকম। বাট দিন সে চিন্তা করতে গেলে সবই অ্যাকচুয়ালি রুট যে একটা পয়েন্টেই যায়। আর আমাদের পৃথিবী বা যত সৃষ্টি যা কিছু আছে তা কিন্তু বলতে গেলেই এই সুপ্রিম যে গডেস, অ্যাকচুয়ালি তার যে হিরণ্যগর্ভ, সেখান থেকে কিন্তু আমাদের সবারই জন্ম হয়, এবং কি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও কিন্তু তার থেকেই আসা। সো আলটিমেটলি এখানে পড়তে গেলে তুমি যখন ডিপ লেভেলে যাবা তখন ভালো ফিল করতে পারবা যে আমি অ্যাকচুয়ালি কি মিন করতেছি। আচ্ছা, তো দেবী দুর্গার ক্ষেত্রে যে পূজা, এটা কিন্তু আসলে দুইটা সময় আছে। একটা হচ্ছে ধরো যে আমাদের অক্টোবর মাসে যে আসছে সেটা, তো নর্মালি যদি আমরা বলি শারদীয় দুর্গাপূজা যে বাংলায় বলি, তার মানে হচ্ছে শরৎ মাসে যেই পূজাটা হয় ওটাই বেশি ফেমাস এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা আমাদের এখানে। এটা বাদেও কিন্তু একটা দুর্গাপূজা আছে। এই দুইটা টাইমেই দেখো এখানে লিখে দেওয়া আছে। একটা হচ্ছে 4th মিনিট অফ অশ্বিন, এটা শারদীয় দুর্গাপূজা বলি আমরা। আর একটা হচ্ছে 4th নাইট অফ চৈত্র, এটা বলি আমরা বাসন্তী পূজা। বাট বাসন্তী পূজার ক্ষেত্রে এটার যে চলটা বা এটার যেটা ইনফ্লুয়েন্স, এটা বলতে পারো যে আমাদের কালচার একটু কম। আমরা হয়তো বা এই শারদীয় পূজাকে অনেক বেশি মাত্রায় ফোকাস করে থাকি, এবং আমরা জানি যে প্রতি অক্টোবরেই কিন্তু মোটামুটি দেখা যায় যে দুর্গা পূজা হয়, এবং এই বছর সেম, তার খুব একটা কোনো পার্থক্য থাকতেছে না। দেবী দুর্গার নামটা কিভাবে আসছে, সেটা হচ্ছে দুর্গ ওয়ার্ড থেকে। দুর্গ হচ্ছে এটা যে তুমি যেটাকে সহজে ভেদ করতে পারবা না, প্রাচীর বা ধরো ক্যাসেল, যেগুলোকে তুমি সহজে
সহজে পার করতে পারো না, হেভিলি গার্ডেড। সো এই দুর্গম নাম থেকেই কিন্তু দুর্গা নামটা আসছে, একজন অসুরের বধ করা থেকে। বেসিক্যালি দুর্গা বলতে গেলেই কি তার যে চিন্তাটা সেটা হচ্ছে একজন মাদার বিং বা তোমার হচ্ছে একজন মাদারলি ফিগার, এই ফিলটা বেশি আসে যে মা দুর্গা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটেকশন দেওয়া, বাচ্চা কাচ্চার প্রতি কেয়ার করা, এই ফেসটা বেশি ইন্ডিকেট করে। বাট মা কালী যখন চলে আসে আবার, তখন কিন্তু এই যে কেয়ারিং নেচারটা অথবা হচ্ছে মাদারলি নেচারটা, এইটার এক্সিবিশনটা কম হয়, সেখানে ডিস্ট্রাকশনটা বেশি চলে আসে। তার কারণ হচ্ছে লিটারালি বলতে গেলে লাইট থাকলে তো ডার্ক থাকবেই, জানা কথা, কয়েনের তো দুই সাইড থাকে। সো আমরা কোন পার্সপেক্টিভে দেখতেছি সেখান থেকে আমরা এই পাওয়ারটাকে ফিল করতে পারার চেষ্টা করতে পারি। ব্যাপারটা আসলে এরকম, খুব সিম্পল সেন্সে বলতে গেলে। আচ্ছা, আমাদের বইয়ে এরকম সুন্দর সুন্দর শ্লোক দেওয়া আছে, দেবী দুর্গার ক্ষেত্রে শ্লোক এটা দিয়ে দেওয়া আছে। এটা মনে রাখলে ভালো হবে, তুমি যখন 3 বা 4 মার্কে অ্যান্সার করতে যাবা তোমার এটা বেশি অথেন্টিক ফিল হবে বা এটা বেশি সিগনিফাই করবে। এবং এটা কোত্থেকে আসছে এই সোর্সটা আমরা অবশ্যই দিয়ে দিব, যে শ্রী শ্রী চণ্ডীর 11-10-11 ওই ভার্স থেকে এটা নেওয়া হয়েছে। সো এটা আমরা অবশ্যই স্পেসিফিকভাবে লিখে দিব খাতায়। ফাইন, এবার সে আমরা দেবী কালী সম্পর্কে, আমি একটু আগেই বলতেছিলাম যে দেবী কালী আসলে কি, শিবের শক্তি এভাবে বললেও কিন্তু বলা যায়, তাই না? তো দেবী কালীর ক্ষেত্রে আমরা এটাও অনেক জায়গায় দেখছি যে তার উৎপত্তি বলা হচ্ছে দেবী দুর্গার থার্ড আই থেকে, সেই পাওয়ার থেকে এটা বলা হচ্ছে। ইভেন কিছু পুরাণে আবার তার অন্যান্য সোর্সও বলা আছে যে যখন তার রাগের মাত্রা বা ক্রোধের সীমা সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন হচ্ছে কালী রূপ চলে আসে। এবং সেটাকে ঠান্ডা করা এতটাও সোজা না, তার কারণ তার পারপাস হচ্ছে ডিস্ট্রাকশন। এবং ডিস্ট্রাকশনটা এতটাই বেশি হয়ে যায় যে ধরা যাক অসুরকে দমন করতে গেলেও সেখানে তার ডিস্ট্রাকশনের কারণে আশেপাশেরও ক্ষতি হইতে থাকে। কারণ এটাও লজিক্যাল, সব কিছুরই দরকার আছে, তো আমরা এটাকে ডিসিগনিফাই বা এটাকে আমরা বাদ দিতে পারি না, এটার ইম্পর্টেন্স অবশ্যই থাকে। তো কালী পূজার ক্ষেত্রে যে মন্ত্র আমরা ইউজ করি মা কালীর ক্ষেত্রে হচ্ছে এটা, সাধারণত অমাবস্যা তিথিতে রাতের বেলায়, মানে ধরো আনুমানিক 12টা এরকম সময়, মানে মধ্যরাতের দিকেই আমরা নর্মালি কালী পূজা করে থাকি। কালী পূজার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বলিদানও করা যায়, আবার কেউ কেউ বলিদান ছাড়াও করতে পারে, এটা যার যার পার্সপেক্টিভ বা যে যে পূজার নিয়ম সেভাবে আমরা করব। আচ্ছা, এখন আসি যে কার্তিক পূজার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি খেয়াল করলাম যে বোর্ডের পরীক্ষাগুলোতে কার্তিক পূজা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো কার্তিকের জন্ম কেন হয়েছিল, যদি আমরা ওই রেফারেন্স থেকে চিন্তা করা শুরু করি তো সেটা হচ্ছে এইটা, উনি হচ্ছেন শিব এবং দুর্গার প্রথম সন্তান বা বড় সন্তান। তার পারপাসটাই ছিল তারকাসুরকে বধ করা, একজন অসুরকে বধ করতে হবে, এই জন্য তার জন্মটা হয়েছিল। এখন তার ক্ষেত্রে আরো স্পেসিফিক কি কি গুণাবলী আমরা দেখতে পারি, সেটা হচ্ছে সে দেখতে যথেষ্ট সুন্দর, জেন্টাল পারসন। তবে হ্যাঁ, যুদ্ধে তাকে হারানো অলমোস্ট ইম্পসিবল। তো তার মধ্যে যে আমরা দেখতে পারি একই সাথে ন্যায়পরায়ণতা, আবার আরেক পাশে দেখতে পারি সৌন্দর্য। তো বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা চাইতেই পারে যে তার সন্তানের মধ্যেও সে ওই বৈশিষ্ট্যগুলো চায়। তো ওই সেন্সে চিন্তা করতে গেলে কিন্তু সবাই দেখা যায় পুত্র সন্তান চায় বা হচ্ছে কার্তিকের মতো ছেলে চায়, ওই সেন্সে তার পূজাটাই বেশি করে থাকে। বাট সে কিন্তু একভাবে একজন ওয়ারিয়ার, একদম অনেক নাম করা যোদ্ধাও। তো সে চাইতেই পারে যে তার ছেলে বা তার সন্তানের মধ্যে ওই যুদ্ধ করার মতো ক্যাপাসিটি থাকুক। তো এই জন্য সাধারণত তুমি যে কখনো প্রশ্ন দেখো যে কোনো সন্তান চাচ্ছে বা ভালো সন্তান চাচ্ছে বা জাস্টিস চিন্তা করতেছে, তখন তোমার মাথায় এটা হিট করা উচিত যে অবশ্যই স্টেমটা বা এই টপিকটা কার্তিক পূজার সাথে সামহাউ কানেক্টেড। এখন খুবই ভালো হয় তুমি যদি তার মধ্যে আবার এটা করতে পারো যে আমাদের কীভাবে কার্তিকের মেডিটেশন করতে হয় বা তার পূজার মন্ত্রগুলো কি, এগুলো জানলে খুব ভালো কথা। এবং সিম্পল যে ন্যারেশনগুলো এগুলা পাইলেও খুব ভালো হয়, বুঝতে পারছি আমরা। তো কার্তিক পূজার ক্ষেত্রে তোমাদের বইতে ওরকম আর স্পেসিফিক কোনো ডিটেলসে যাওয়া হয়নি, মোটামুটি ওভারঅল এভাবে চিন্তা করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি যে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত যে কমন বা বেশি নাম করা সেই পূজাগুলোর কথা দেখে আসলাম। এবার লৌকিক একজন দেবীর বা দেবতার পূজার নাম আমরা দেখে আসি। তো এখানে হচ্ছে আমরা দেবতা না বলে আমরা যে দেবীর কাছে যাচ্ছি। লৌকিক দেবতা তুমি চাইলে খুঁজতে পারো যে তোমার কোনো জানা মতো লৌকিক দেবতা আছে কিনা। কমনলি লৌকিক ক্ষেত্রে আমাদের দেবীদের নামই কিন্তু বেশি, যেমন দেবী মনসা বা হচ্ছে দেবী শীতলা। তার নামের মধ্যেই কিন্তু উত্তরটা লুকে আছে যে দেবী শীতলা যখন আমরা বলতেছি তখন হচ্ছে আমরা কি বলতেছি, শীতল বা কোল্ড, বা এইখান থেকে নামটা আসে শীতলা। তো যখন তোমার হচ্ছে ধরো শীতল বা ঠান্ডার বা কোল্ডের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা যার পূজা করে থাকি উনি হচ্ছেন দেবী শীতলা। এখন দেখো এখানে লিখে দেওয়া আছে যে আমরা কখন এটা পূজাটা করি। নামটা কিন্তু মনে হয় খুবই সোজা, শীতলা খেয়ে দেখো এখানে এস বা স থাকে এবং এটা শুক্ল সপ্তমী শ্রাবণ, সবই কিন্তু স স দিয়ে। তুমি চাইলে মনে পারো যে শীতলা পূজা যদি করতে হয় তাহলে সব হচ্ছে এস দিয়ে চলে আসবে, যে শুক্ল সপ্তমী এবং হচ্ছে শ্রাবণ মাসের। হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা বিভিন্ন এমসিকিউ যে আসছিল বিভিন্ন সালে সেগুলোকে সলভ করা শুরু করি। ঢাকা বোর্ড 2023, হু
হুইচ গডেস ইজ নোন অ্যাজ ঠাকুরানী। এটা কিন্তু বলছিলাম যে আমরা এখানে হচ্ছে লৌকিক দেবীদেরকে নিয়ে কিন্তু বেশি পড়ার সুযোগ পাচ্ছি। এটা কাজ করতে পারো, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে হেল্প করতে পারো, মানে অ্যান্সারগুলো A B C D কোনটা হবে এটা বলতে পারো। আচ্ছা, তোমাকে কেউ বলতে পারবা যে এখানে হচ্ছে আমরা দেবী ঠাকুরানী কাকে বলি? নামটা শুনে কিন্তু বোঝা উচিত ঠাকুরানী এই ওয়ার্ডটা আমরা কোথায় শুনি? জমিদার ক্ষেত্রে যে দেবী ঠাকুরানী এরকম, তাই না? তার মানে নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা আমাদের কলকাতার সাইড বা বাংলার যে আঞ্চলিক সাইড সেখান থেকেই নামটা আসা উচিত। তার মানে এটা অবশ্যই কোনো লৌকিক দেবী হওয়া উচিত। তাহলে এখন দেখো এখানে লক্ষ্মী, চণ্ডী, মনসা, শীতলা, এর মধ্যে সি আর ডি এই দুটো হচ্ছে আমাদের লৌকিক দেবীর মধ্যে পড়ে। আচ্ছা, মনসা কেন পূজা করা হয়? সেটা হচ্ছে তোমার সাপের থেকে বাঁচার জন্য বা হচ্ছে ধরো শত্রুকে নাশ করার জন্য, এই সেন্সে চিন্তা করা হয়। আর ঠাকুরানী এটাকে বলা হয় যে কেয়ার করে রাখে, যে হচ্ছে মাদারলি ফিগার। যেমন ঠাকুরানী বলতে কি বোঝায়? একটা জমিদার বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলা যে অ্যাকচুয়ালি সব কিছু মোটামুটি কভার করেন বা যে হচ্ছে লালন পালন করেন। তাহলে এই সেন্সে বলতে গেলে কিন্তু আমাদের অ্যান্সারটা অবশ্যই আসবে শীতলা, কারণ উনি হচ্ছে লালন পালন করার ক্ষেত্রে ব্যাপারটা বেশি কাজ করতেছে। কিন্তু যদি মনসার নাম বলি তাহলে কিন্তু ভাই এটা খুব একটা সেন্স মেক আসলে করে না, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা এই যদি এর পরবর্তী এমসিকে চলে যাই, ঢাকা বোর্ড, যশোর বোর্ড 2023, কি জিজ্ঞেস করা হচ্ছে? ইন হুইচ তিথি সন্ধি পূজা হেল্ড? সন্ধি পূজা কখন করা হয়? এটা অবশ্যই তোমার নর্মালি মানে গেস করার কোনো সুযোগই নাই, এটা করতে তোমাকে জানতেই হবে। আমাদের বইতে বলে দেওয়া আছে এটা করা হয় অষ্টমী, নবমী তিথিতে। অষ্টমী বলতে 8 বা 8, নবমী বলতে 9 বা হচ্ছে 9, এটাকে আমরা ইন্ডিকেট করি। ঠিক আছে, আচ্ছা তোমরা কাজ করতে পারো, যদি তুমি এই কোশ্চেনগুলো দেখার পরে আমাকে অ্যান্সার বলতে চাও ABCD, তুমি পার্টিসিপেট করতে পারো। ভুল হলে কোনো সমস্যা নাই, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি মাঝখানে জিজ্ঞেস করি নাই যে সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ বা কোনো প্রবলেম হচ্ছে, বা আমি যেই কথাগুলো ডিসকাস করলাম এখানে তুমি ধরতে পারছো কিনা? ধর্মের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে যে আমরা হয়তো বা যে কোনো স্ক্রিপচার বা যে কোনো শর্ট ভিডিও থেকে জানার বা বোঝার চেষ্টা করি, বা জিনিসটা আসলে এরকম না। আর ধর্মের আরো একটা বড় সমস্যা হচ্ছে এটা আরোপ করে দেওয়া যায় না, এটা তোমাকে নিচে গ্রহণ করতে হয়, এবং তুমি যদি সেই গ্রহণ করা মানসিকতা রাখো শুধুমাত্র তখনই তোমার পর্যন্ত অ্যাকচুয়াল মিনটা পৌঁছাবে। বেশ কমপ্লিকেট ব্যাপার। এটা সায়েন্সের মতো না যে F = m বললাম আর জিনিসটা হয়ে গেল, ফোর্স, ম্যাস অ্যান্ড অ্যাক্সেলারেশন, ইটস নট লাইক দ্যাট। আচ্ছা, তাহলে এখন আমরা যাই রাজশাহী বোর্ড 2023-এ। এখানে জিজ্ঞেস করা হচ্ছে হু ইজ দ্য মিথোলজিক্যাল গড? মাইথোলজিক্যাল এই ওয়ার্ডটার সাথে অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে চিন্তা করতে গেলে খুবই প্রবলেম আছে। মাইথোলজি বলতে গেলেই মিথ ফিল আসে, মিথ বলতে গেলেই মনে হয় কি যে আমরা বানাই নিছি। না ভাই, আমরা তো বানাই নেইনি, যেটা ট্রু সেটা ট্রু। কিন্তু ঠিক আছে, তোমাদের বইতে যদি ইউজ করে ফেলছে আর আমারও এখানে কিছু বলার নাই, সো দ্যাটস ওয়াই আমাকে এখানে যে অ্যান্সার চুজ করতে হবে, এর অ্যান্সার হচ্ছে বিষ্ণু। যদি আমরা জানি যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই নামগুলো আমরা কোথায় দেখছি? এই নামগুলো আমরা পাইছিলাম হচ্ছে লৌকিকে, সরি লৌকিক না, ভুল বলছি, পৌরাণিক দেবতার ভিতরে বা পৌরাণিক ডেটিজের ভিতরে, সেখানে ছিল। ফাইন, এবং আমরা যে অবতার পরে আসছি আমরা কিন্তু বিষ্ণুরই অবতার পরে আসছি। তার কারণটা কি? তার পারপাস হচ্ছে পালন করা, অর্থাৎ সিস্টেমকে রান করানো, এটা দায়িত্ব ওনার উপরে। আর ক্রিয়েশন কার উপরে? ব্রহ্মার উপরে। আর ডিস্ট্রাকশন কার উপরে দায়িত্ব পড়ছে? মহেশ্বর বা শিবের উপরে। এবং চিন্তা করে দেখো, এই যে আমি একটুই বলছিলাম কালী বা হচ্ছে মহাকালী, তুমি যেটাই বলো, সে কিন্তু ডিস্ট্রাকশনের সাথে জড়িত, বাট ইন আ গুড সেন্স, নট ইন ব্যাড সেন্স। তাহলে শিবের শক্তি যদি কালী হয়ে থাকে, শিবের দায়িত্ব যদি তোমার বিনাশ করা হয়ে থাকে, তাহলে দেখো এটা কিন্তু মিলে গেছে যে তাদের পারপাস, তাদের পাওয়ার সবকিছু কানেক্টেড। আমি আগেই বলছিলাম যে সবকিছুই আলটিমেটলি ওই এক জায়গা থেকে একই রুট থেকে আসা, শুধু পারপাস ভিন্ন, তাই এখানকার আমাদের পার্সপেক্টিভটা ভিন্ন, আর কিছু না। তাহলে এখন আমরা চলে যাই রাজশাহী বোর্ড 2023 এবং 2020-এ সকল বোর্ডে আসছিল। অন হুইচ তিথি কুমারী ওরশিপ ইজ পারফর্মড? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে যদি বলা উচিত না, বাট অ্যান্সারগুলো দেখা যায় আমাদের অষ্টমী তিথি বা 8 এগুলোই ঘুরে ঘুরে আসে। তাই কনফিউজ হয়ে গেলে তুমি চাইলে 8কে এখানে চুজ করতে পারো, বাট তোমার অবশ্যই জানা উচিত এক্স্যাক্ট অ্যান্সার কোনটা এবং কেন। ঠিক আছে, ডেইটিস আর দ্য এক্সপ্রেশন অফ হুজ কোয়ালিটিস অ্যান্ড পাওয়ার। আমি এটা একদম প্রথমেই বলে শুরু করছিলাম যে দেবতা, ডেইটিস অ্যাকচুয়ালি কি? তারা কিন্তু সুপ্রিম বিং না, বাট সুপ্রিম বিং এর এক স্পেসিফিক পাওয়ার, সেটার একটা তুমি এক্সপ্রেশন বলতে পারো, যে সে ওটাকে দেখায় তার মধ্য থেকে সেই গুণাবলীগুলো বা সেই ক্ষমতাগুলিকে। তো এখানে অ্যান্সারটা অবশ্যই হওয়া উচিত যে মেইন ঈশ্বর বা যে মেইন রুট, তার আন্ডারেই এই সবগুলো পড়ে যায়। তো এখানে অ্যান্সারটা অবভিয়াসলি হওয়া উচিত ঈশ্বর। এবার যে আমরা স্টেট বোর্ড 23-এ একটা প্রবলেমে হুইচ পূজা ইজ পারফর্মড ডিউরিং দ্য এপিডেমিক, এই জায়গাটা ফোকাস করা উচিত যে এপিডেমিক কথা আসলে মানে কি, মহামারী বা হচ্ছে হিউজ প্রবলেম।
তো আমি এটা কিন্তু বলছিলাম যে যখনই অনেক বেশি মাত্রায় সমস্যা হওয়া শুরু হয়ে যায় বা অনেক বেশি মাত্রায় নেগেটিভিটি চলে আসে, ওটাকে কাট ডাউন করা একটা মাত্র ওয়ে থাকে, সেটা হচ্ছে কালী বা মহাকালী, একদম লাস্ট স্টেপ। তাহলে আমাদের এখানেও অ্যান্সারটা এরকমই হওয়া উচিত যে যখন এপিডেমিক হয়ে যাবে তখন মা কালীর কাছেই আমাদের যাওয়া লাগবে, এটা বাদে আর কোনো অপশন থাকতেছে না। ইভেন তাকে কিন্তু মোক্ষের সাথে কানেক্ট করা হয়, বা মোক্ষা বলতে গেলে ইংলিশে, বা সিম্পলি বলতে গেলে আরও সালভেশন যা বলো আর কি, অনেক ডিপ লেভেলে যেতে হবে, আমি যাচ্ছি না, উপর দিয়ে বলতেছি, ঠিক আছে। হুইস লৌকিক দেবী, এটা আমরা এতক্ষণ ধরে অনেক ডিসকাস করছি, নতুন করে বলার কিছু নাই। দেবী শীতলা, উনি হচ্ছে আমাদের লৌকিক দেবী। হোয়াই ইজ গডেস দুর্গা কল্ড শিবা? একটু আগে আমি টপিকটা তুলছিলাম যে শিবের সাথে দুর্গা, শিবের সাথে কালী যে কানেক্টেড, এটা কিভাবে, যে আমরা বলি যে তাহলে শিবের ওয়াইফ কে, দুর্গা নাকি হচ্ছে কালী? আমি আগে বলছি দেবী দুর্গা এবং দেবী কালী একজনই, জাস্ট তার পাওয়ারের যে এক্সপ্রেশনটা ওটা হচ্ছে আমাদের ডিফারেন্ট, আর কিছু না। তাহলে শিবা নামটা কোত্থেকে আসছে? শিবের অর্ধাঙ্গিনী বা শিবের শক্তি, এই পার্সপেক্টিভে আসছে। তাহলে এখানে অ্যান্সার ডিরেক্টলি হবে শি ইজ দ্য শক্তি অফ শিবা। ইভেন এটাকে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল দিয়ে চলে চিন্তা করতে পারি, শিব শক্তি এভাবে। কেউ যদি একটু ডিপ লেভেলে যাও, চলে সার্চ করতে পারো যে শিব শক্তিকে ট্রায়াঙ্গেল দিয়ে কীভাবে চিন্তা করতে হয়। যদি আমি একটু ম্যাথের জিওমেট্রিক শেপ দিয়ে ব্যাখ্যা করতে চাই, ট্রায়াঙ্গেল হচ্ছে মোস্ট স্টেবল স্ট্রাকচার। তার মানে শিব শক্তি এখানকার পারপাসটাই হচ্ছে এই পুরা ইউনিভার্সকে ঠিক রাখা, ব্যালেন্স রাখা, অর্থাৎ ইকুইলিব্রিয়াম বা তোমার এটা ঠিক মতো ব্যালেন্স করা। যদি একটাই দিক থেকে ওই দিক হয়ে যায় তখনই কিন্তু ডিস্ট্রাকশনকে আনতে হয়, আর অপশন থাকে না। তখনই যে কালী বা হচ্ছে যেগুলো রুদ্র অবতার সেগুলো আমাদের চলে আসে, আর কোনো অপশন থাকবে না। হোয়াট ডাজ দ্য লেফট আই অফ দ্য গডেস দুর্গা ইন্ডিকেট? এটা আমি একদম শুরুতে বলছিলাম যখন দেবী দুর্গার কথা বলতেছিলাম, তার লেফট আই, এটাকে তুমি ময়তে পারো এইভাবে যে নর্মালি লেফট সাইড বলতে বোঝানো হয় হচ্ছে ওমেন সাইড, বা হচ্ছে যে হচ্ছে আমাদের মহিলাদের সাইড বা নেচার সাইড। আর রাইট সাইড বলতে বোঝানো তোমার হচ্ছে এখানে পুরুষদের সাইড, মানে বেসিক্যালি মেল এনার্জি রাইট সাইড, আর আমাদের লেফট সাইড হচ্ছে ফেমিনিন এনার্জি। তার মানে বাম পাশটা হচ্ছে নেচার বা কেয়ারিং অথবা হচ্ছে মাইন্ড, এগুলোকে ইন্ডিকেট করবে। আর ডান সাইডটা হচ্ছে তোমার মেল এনার্জি, যেহেতু তাই এটা তোমার হচ্ছে একটু পাওয়ার বা ডিস্ট্রাকশন, ওই দিকটাকে ইন্ডিকেট করবে। সো অবভিয়াসলি লেফট সাইডটা হচ্ছে মাইন্ডের সাথে কানেক্টেড, অ্যান্ড দ্যাটস ওয়াই মুনের সাথে কানেক্টেড। আর রাইট সাইড সোল বা পাওয়ার, অথরিটি, গভর্নমেন্ট, এরকম সে জড়িত সান, দ্যাটস ওয়াই রাইট হচ্ছে আমাদের সান, লেফট হচ্ছে আমাদের মুন, আর সেন্টার হচ্ছে এখানে অগ্নি, ফায়ার, বা সিম্পলি হচ্ছে পিউরিফিকেশন। হোয়াই ওয়াজ কার্তিক বর্ন? এটা আমি শুতে যখন কার্তিকের টপিক আসছিল আমাদের, তখন বলছিলাম যে তার জন্মটাই হয়েছিল তারকাসুর নামে একজন অসুরকে বধ করার জন্য। জাস্ট খুঁজে দেখি কোথায় আছে, এই যে টু ডিফিট তারকাসুর, আর কিছু না। তুমি যদি চাও কার্তিক নিয়ে কিন্তু বেশ রিসার্চ করতে পারো, বা হচ্ছে দেবী দুর্গাকে নিয়ে কিভাবে, বা আরও ইজি করে বলি যে কিভাবে হচ্ছে শিব এই তোমার একজন ফ্যামিলির মানুষ হইলেন। শিব তো নর্মালি একা থাকতেন, উনি তো সন্ন্যাসী ছিলেন, তো সেখান থেকে উনি কীভাবে এই পর্যায়ে আসলেন। অনেকে হয়তো হিন্দি সিরিয়াল দেখো, ওটা দেখলেও করে লস নাই, ওখান থেকে বেশ কিছু আইডিয়া পাওয়া যায়। বাট স্টিল তোমার উচিত হবে যে স্ক্রিপচার পড়া, তাহলে তুমি আরও বেটার ইনসাইট জানতে পারবা যে এক্স্যাক্টলি ঘটনা কী ঘটতেছে। এবার যে আমরা অল বোর্ড 2019 answer the next question according to the stem below. Fine. In Bidhan's village, every house is lit with lamps on the evening of a worship, but a different scene is seen during a worship in Bikash village. দুজন এখানে, একজন হচ্ছে বিধান, একজন হচ্ছে বিকাশ। During this worship, on a specific day, 8 different saplings are tied to the banana plant. ফাইন, বুঝে গেছি। প্রথমটা হচ্ছে মেনলি এখানে প্রদীপ জ্বালানোটা ইম্পর্টেন্ট, আর সেকেন্ডটা ক্ষেত্রে হচ্ছে তোমার 8টা ডিফারেন্ট স্যাপলিং এটাকে টাইট করে বাঁধা হবে। তখন আমি জিজ্ঞেস করছে হুইচ পূজা ইজ অ্যারেঞ্জড ইন বিধানস ভিলেজ, মানে প্রথম ক্ষেত্রে কোন পূজা করা হচ্ছিল। যেহেতু এখানে আলো প্রজ্বলন করা হচ্ছে বা প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, সো বেসিক্যালি আমরা যা করতেছি আমাদের বাসাকে উজ্জ্বলিত করতেছি, অর্থাৎ অন্ধকারকে দূরে সরাই দিচ্ছি। এবং আমরা আমাদের যারা অ্যানসেস্টার পূর্বপুরুষ তাদেরকে আমরা আমন্ত্রণ করতেছি যে আপনারা দেখতে পারেন আমাদের এখন কি অবস্থা, আমরা ভালো আছি, আপনারা আশীর্বাদ করবেন। এই কনসেপ্টটা একদম ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে কালী পূজার সাথে। এবং মনে আছে আমি আগে বলছিলাম কালী পূজা সাধারণত রাতে করা হয়, অমাবস্যা তিথিতে করা হয়, ঘোর অন্ধকার। তো নর্মালি কালী পূজার ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে ওই দিনটা স্পেসিফিক সময়ের জন্য আমাদের যারা অ্যানসেস্টার তারা চাইলে রিভিজিট করতে পারেন, আমাদেরকে দেখতে আসতে পারেন, তারা আমাকে আশীর্বাদ করতে পারেন। বাট এখানে তোমাকে সেই কাজগুলো করতে হবে যেন তুমি আশীর্বাদ পাওয়ার যোগ্য হও। কারণ তুমি যদি তাকে উল্টা রুষ্ট করে ফেলো তাহলে তুমি তার আশীর্বাদ পাবা না, তাই না? ব্লেসিং তুমি পাবা না, তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমাদের হচ্ছে এই স্টেম থেকে সেকেন্ড কোশ্চেন। থ্রু দ্য ওয়ারশিপ হেল্ড ইন বিকাশ ভিলেজ, মানে আমার হচ্ছে সেকেন্ড যে ছিল নামটাই যে বিকাশ ভিলেজ, বা যেখানে আমরা এই ডিফারেন্ট স্যাপলিং দেখতে পারতেছিলাম সেটাকে আমি জিজ্ঞেস করা হচ্ছে এখানে কি হলো, গড ইজ ওয়ারশিপ, দ্যাটস কারেক্ট।
ওয়ান ক্যান বিকাম অ্যাওয়ার অফ ট্রিস, ওকে, এটা অ্যাকসেপ্টেবল। ওয়ান ইজ ইন্সপায়ার্ড টু প্রিজার্ভ এনভায়রনমেন্ট, ওকে, এটাও অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এখানে আমরা হচ্ছে বেসিক্যালি নেচার নিয়ে ডিসকাস করতেছি, এখানে পর্যন্ত আমাদের ওই সেন্সে চলে যাচ্ছে। আচ্ছা, হাউ মেনি ক্লে ল্যাম্প আর রিকোয়ার্ড ইন সন্ধি পূজা। দেখো এটা কিন্তু তোমার ডান পাশে কোনো বোর্ড বা কোনো সাল স্পেসিফিক বলা নেই, তার মানে এটা তোমাদের বই থেকে বোর্ডের পরীক্ষা আসতে পারে, এরকম একটা এক্সাম্পল আর কি। আচ্ছা, তো ক্লে ল্যাম্প কতগুলো জ্বালানো হয় সন্ধি পূজায়? আমাদের টিপিক্যালি দেখবা তুমি যখনই মন্ত্র জপ করা হয় বা পূজা করা হয় একটা কমন নাম্বার থাকে। আমি তোমাকে বলছিলাম 8-এর সাথে সামহাউ কানেক্টেড, এটা হচ্ছে 108। তুমি দেখো যখন জব করা হয় 108 বার করা হয়, তুমি জব করলেও যে কোনো সংখ্যায় জব করতে পারবা না। এখন এগুলোর পিছনে রিজন আছে, সেগুলো আমি এখানে তুলে যাচ্ছি না, জাস্ট মনে রাখার জন্য ফাইন, আপাতত মনে রাখো। তাহলে এখন চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে, হু ইজ ডেইটি অফ টাইম অ্যান্ড চেঞ্জ। সময় এবং পরিবর্তন, তার মানে খুব সিম্পল সেন্স বললে কাল, অর্থাৎ হচ্ছে তোমার এই সব কিছু স্রষ্টা বা সৃষ্টি যা কিছু আছে, যত জীব বা যত নেচার যা কিছু আছে, সেটার সময় কিভাবে যাবে, তার পরিবর্তন কিভাবে আসবে, অর্থাৎ খারাপ থেকে ভালো সিচুয়েশনেও যাওয়া সম্ভব। আবার তুমি ভালো সিনে আসো বাট খারাপ কাজ করার জন্য তুমি এখন তোমার সাথে খারাপ হয়ে যাবে, এটা কার কন্ট্রোলে যেতে পারে? আমি আগে বলছিলাম যে নেচারকে যে তোমাকে দেখে রাখবে সেটা নর্মালি ফেমিনিন এনার্জি হওয়ার কথা, তার মানে তোমাকে এখানে বেষ্টন করে যে থাকবে সেটা অবশ্যই হচ্ছে দেবী কালী হওয়ার কথা। তার কারণ তার কাছে ওই পাওয়ারটা আছে যে যদি আমাদের সবকিছু খারাপের দিকে যায় তখন নেচারকে প্রিজার্ভ করার জন্য বা হচ্ছে আমাদের ভালোর জন্য ডিস্ট্রাকশন করে টাইমের চেঞ্জ করে হলেও আবার ঠিক জায়গায় নিয়ে আসা। এখানে দেখো এই কালী কেন বলা হইলো, কারণ শিবের যে শক্তি সেটাই কিন্তু আমরা এখানে কালী দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো মাদার ফিগার, বাট একটু কি বলতে পারি, একটু করা এভাবে আর কি। ঠিক আছে, সানসেট কালী। এবার আসো আমরা কিছু হচ্ছে নলেজ বেসড কোশ্চেন ফলো করি। বাচ্চা নাম্বার এ, 1 মার্কে যেটা আসে সেটা, হোয়াট স্ক্রিপচার্স আর বেসড অন বেদাস। মানে কোশ্চেন শুনেই বোঝা যাচ্ছে কি জিজ্ঞেস করছে, যে স্ক্রিপচারগুলো বেদ থেকে আসছে। সো বেদের যে 4টা ভাগ তোমাকে সেটাই জিজ্ঞেস করছে। এটা আমরা জানি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং হচ্ছে সামবেদ, রাইট? এখন এটার যে স্পেলিংগুলো হবে সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তুমি যেভাবে লিখবা সেভাবে চলবে। আমি লিখলাম ইন শর্ট ঋগ্বেদ বা ঋগ্বেদা, তুমি যেটাই লেখো দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নাই। তো তোমার সামবেদ বা হচ্ছে সামবেদা, তো তোমার হচ্ছে যজুর্বেদ। এখন এই উচ্চারণ আমি আগেই বলছিলাম যে এটা পুরোপুরি ডিপেন্ড করবে তুমি কোন সাবকন্টিনেন্ট থেকে উচ্চারণ করতেছো। এবং ফাইনাল হচ্ছে অথর্ববেদ। তুমি চাও কনফিউশন লাগে তাহলে তোমাদের বইতে যেভাবে বানান দেওয়া আছে তুমি এক্স্যাক্টলি ওই বানানটাই ফলো করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, হু ইজ দ্য সিম্বল অফ দ্য ক্রিয়েটার্স পাওয়ার। খুব সোজা হিসাব, ক্রিয়েটারের পাওয়ার তো একটা না, তার ক্রিয়েটারের পাওয়ার তো অনেক, তার মধ্যে গুণাবলী অনেক, বাট যে কোনো একটা পাওয়ার বা স্পেসিফিক গুণাবলী যার মধ্যে দেখি তাকে তো আমরা ডিটি বলি, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা অবশ্যই হবে কোনো একজন দেবী বা কোনো একজন দেবতা, বা ইন শর্ট এনি ডিটি, রাইট? ওকে, হোয়াট ইজ কল্ড ওয়ান হু ম্যানিফেস্ট হু ইজ গ্লোয়িং। বেসিক্যালি তুমি একজনকে, আমি শুরুতে বলছিলাম তোমার কোনো চাওয়া পাওয়া আছে, তুমি কিছু ম্যানিফেস্ট করতে চাও বা তুমি কিছু গেইন করতে চাও, তখন তুমি ডিরেক্টলি সুপ্রিম বিংয়ে বলার আগে সাধারণত কমন টেন্ডেন্সি কী হয়, ওই স্পেসিফিক চাওয়া পাওয়াটা তুমি যার মধ্যে দেখতে পারো তুমি তার কাছেই চাও। তো বেসিক্যালি সে কি একজন দেবতাই তো বা একজন দেবী তো, তার মানে সে হতো একজন ডিটি। সো আমাদের এটার অ্যান্সারটা হবে ঘুরে ফিরে সেম, অ্যান্সারটা হবে এখানে আমাদের ডিটি। আশা করি বুঝে গেছে, ধর্ম এত কঠিন জিনিস না, একটু ভালোকে চিন্তা করলেই মোটামুটি পারা যায়। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এরপর চলি কম্প্রিহেনশন বেসড কোয়েশ্চেন্সে। আচ্ছা, এটা মাঝখানে দেখি যে তোমরা আমাকে কোনো কিছু আবার লেখছো কিনা। না, তেমন কোনো লেখা নাই। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তুমি কিন্তু জিজ্ঞেস করবা, ঠিক আছে? আমি চ্যাট বক্স প্রায় দেখি, আমি দেখলাম কিছুক্ষণ পরে আবার না এটা এখন ফাঁকা বা কোনো কিছু নাই। ডান, তাহলে এখন আসছি আমি কম্প্রিহেনশন বেসড কোশ্চেনগুলোতে। হোয়াট ডাজ প্রিস্ট মিন এক্সপ্লেইন। আমি এটা শুরুতেই বলছিলাম যে প্রিস্ট অ্যাকচুয়ালি একজন আমাদের রিপ্রেজেন্টেটিভ, যার কারণটা, যার পারপাসটা হচ্ছে আমাদের কজগুলোকে বা আমাদের চাওয়া পাওয়াগুলোকে রিপ্রেজেন্ট করা। এবং প্রিস্ট হতে হলে তার কিছু সার্টেন গুণাবলী বা কোয়ালিটি থাকতে হয়। সেটা কে জিনিস, এটা হচ্ছে আমরা বলে আসছি, চার্ট তোমাকে করে কিন্তু দিছিলাম। তুমি যদি পারো 4-5টা তো অ্যাটলিস্ট মনে রাখতেই পারো নাকি, তাই তুমি পেরে যাবে। একটা কমন কথা আছে যে ব্রাহ্মণ হতে হয় প্রিস্ট হইতে হইলে। আমাদের এই কথাটা আসলে মিনিংটা বুঝতে ভুল করি। ব্রাহ্মণ কিন্তু 2টা ওয়েতে চিন্তা করতে পারো, একটা হচ্ছে জন্মগত ব্রাহ্মণ আর একটা হচ্ছে কর্মের দিক থেকে ব্রাহ্মণ। কিন্তু কর্মের দিক থেকে ব্রাহ্মণ হওয়াটা বেশ মুশকিল হয়, অনেক রিজন থাকে। তার কারণ তুমি কোন পরিবেশে বড় হচ্ছ, কোথায় তুমি জন্মাইছো, তোমার ব্লাড লাইন সবগুলো অ্যাকচুয়ালি ওখানে একটা ইম্প্যাক্ট ফেলে। বাট নর্মালি ব্রাহ্মণ বলতে বোঝানো হয় যার মধ্যে ভালো বৈশিষ্ট্যগুলো বেশি, যে তার
সত্য বা যে তার হচ্ছে হিংসা বা চাওয়া পাওয়া এগুলো সে ত্যাগ করতে পারে, বা সেটা বলতে পারো যে গ্রেটার কোনো পারপাসের জন্য সে ক্ষুদ্র ক্ষুদ্র স্যাক্রিফাইস করতে জানে, তো তাকে তুমি হচ্ছে ব্রাহ্মণ ট্রিট করতে পারো। জন্মগতভাবে সব ব্রাহ্মণ হয় না। আচ্ছা, সেকেন্ডে, হোয়াই ইজ অ্যানাদার নেম অফ গডেস কালী কল্ড চামুন্ডা? নাম শুনেই বুঝতে পারতেছো যখনই কোনো ওয়ারিয়ার, আমি এভাবেই বলতেছি বোঝানোর খাতিরে, কোনো ওয়ারিয়ারকে তুমি নাম দিচ্ছ, নামটা কিভাবে আসে? সে অবশ্যই কোনো যুদ্ধে জিতছে, বা সে অবশ্যই কোনো অপয়েন্টকে ডিফিট করছে, সেখান থেকে তার একটা টাইটেল চলে আসছে, বা বলতো তার র্যাঙ্ক আরও উঠে গেছে। ওর আমরা নর্মালি বলি আর কি, বাট এখানে আসলে এভাবে বলা উচিত না, আমি আগেই বলে নিয়েছিলাম। তো গডেস কালীকে চামুন্ডা বলার রিজনটা হচ্ছে এইটাই যে উনি শুম্ভ নিশুম্ভর যে অ্যাসিস্ট্যান্ট বলতে পারো আর কি, বা তার চর বা তার সাথে কাজ করে বা তার আন্ডারে থাকে, এরকম দুজনকে হচ্ছে সে স্যালভেশন দিয়ে দিছিলেন। সো এই জন্য তাকে ওখান থেকে বলা হয় চামুন্ডা। আমি স্যালভেশন ওয়ার্ডটা এই জন্যই বললাম যে আমরা খারাপ শক্তিকে বলি মেরে ফেলছে বা হচ্ছে ক্লিয়ার করে ফেলছে, জিনিসটার পারপাসটা এতটা ছোট না। যে কোনো ডেইটি বা যে কোনো সুপ্রিম বিং যখন কোনো কিছু করে, অবভিয়াসলি তার পেছনে একটা বিশাল বড় হিসাব থাকে, মানে এটা করলে ওইটা, এটা করলে ওইটা, এবং যেখানে সবারই ভালো কিছু হবে এমন কিছু থাকে। দ্যাটস ওয়াই আমি জাস্ট ওয়ার্ডটাকে সিম্পলি বলার জন্য সেলিব্রেশন ইউজ করছি। আমি একবারও বলি নাই যে তাকে ডিফিট করে ফেলছে, তাকে মেরে ফেলছে, আমি বলি নাই। হুইজ কল্ড মহিষাসুর মর্দিনী? নামটা শুনলেই বুঝতেছি এটা পুরো বাংলা। মহিষ, অসুর এবং হচ্ছে মর্দিনী। তো একজন অসুর যার মধ্যে হচ্ছে মহিষের মতো ধরো চেহারা ছিল, বা যার মাহন মহিষ ছিল। আর মর্দিনী বলতে হচ্ছে যাকে হচ্ছে শেষ করে দেওয়া হয়েছে, সিম্পলি কিল করা হয়েছে আর কি। তো যেহেতু মা দুর্গা মহিষাসুরকে বধ করছিলেন 8 নম্বর দিনে, তো সেখান থেকে নামটা আসছে মহিষাসুর মর্দিনী। কিন্তু চিন্তা করে দেখো, এই মহিষাসুর হওয়ার জন্য তাকে কিন্তু অনেক বেশি সাধনা করা লাগছিল, এবং ব্রহ্মার কাছ থেকে সে কিন্তু বুন বা বরদান পাইছিলেন। এবং সে যখন দেবী দুর্গার হাতে মারা যান, তখন সে কিন্তু তার ভুল বুঝে এই প্রার্থনা করছিলেন, দেবী দুর্গার যখন পূজা করা হবে তার সাথে যেন মহিষাসুরেরও পূজা করা হয়। এবং আমরা সবাই দেখার কথা, অত কিছু নাই বুঝি, যখনই দেবী দুর্গার আমরা আইডল দেখতে পারি বা মূর্তি দেখতে পারি, তার পায়ের নিচে কিন্তু সবসময় মহিষাসুরকে দেখা যায়। তা আমার দেখো বরদানটাই কিন্তু ঘুরে গেছে আরেকভাবে। তো আমরা কিন্তু একই সাথে দেবী দুর্গার নাম নিলে ওই মহিষাসুরকেও আমাদের মনে করতে হচ্ছে, তার নাম কিন্তু মুছে যাচ্ছে না। ফাইন, এই ইতিহাসগুলো জানার দরকার আছে। হোয়াট ডাজ বোধন মিন? বোধন মানে হচ্ছে বাংলায় স্টার্ট বা ইনিশিয়েটিভ, শুরু করা। তো আমাদের যখন দুর্গাপূজা শুরু হয় সেটাকে আমরা বোধন বলি বা শুরু করা বলি। হোয়াট ডাজ পাবলিক পূজা মিন? আসলে পাবলিক পূজা এইভাবে ওয়ার্ডটা বললে জিনিসটা করে সুন্দর লাগে না, কিন্তু তাকে আমি বুঝাই বলি জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে এটা যে আমরা যেই পূজায় সবাই অংশগ্রহণ করতে পারবো, আমরা পার্টিসিপেট করতে পারবো, আমাদের রেস যাই হোক, আমাদের কাস্ট যাই হোক, আমাদের স্ট্যাটাস যাই হোক, আমাদের ইনফ্লুয়েন্স যাই হোক, তার মানে হুয়েভার ইউ আর, ইউ ক্যান বেসিক্যালি সিম্পলি অ্যাটেন্ড দ্যাট পূজা, দ্যাট ইজ পাবলিক পূজা বা সার্বজনীন পূজা, যা সবার জন্য ওপেন। এবং নর্মালি আমাদের দেশে বা আমাদের সাবকন্টিনেন্টে এরকম পূজা সবাই একটা জানি, দুর্গাপূজা। এখানে সবাই আমন্ত্রিত, সবাই আসতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, যেটা পারিবারিক পূজা। বা সাধারণত দুর্গাপূজা কেউ কিন্তু পরিবার হয়ে করেও না, এটা সবার জন্যই ওপেনলি করা হয়। অনেকগুলো কারণ আছে এখানে, যে দুর্গাপূজা করা কিন্তু এতটাও মুখের কথা না, এটা বিশাল কর্মযজ্ঞ। যেমন টাকা পয়সা লাগে, তেমন ম্যান পাওয়ার লাগে, অনেক কিছু জড়িত এখানে। ফাইন, এবার আসি আমরা এরপরে। ওয়াই ইজ গডেস দুর্গা কল্ড ত্রিনয়না? আমি তোকে আগেই বলছিলাম প্রত্যেকটা নামের পিছেই কোনো না কোনো পারপাস সার্ভ করে। তো ত্রিনয়না, ত্রি মানে ট্রাই, নয়ন মানে হচ্ছে আই বা চোখ, তিনটা চোখ। আমি এটা নিয়ে অলরেডি ডিসকাস করে আসছি, তিনটা চোখ কিভাবে এটাকে সিগনিফাই করতে পারে, বা নর্মালি বডির মধ্যে কিভাবে আমরা দুইটা পার্টকে চিন্তা করতে পারি। আমি জানি এখন দেখছো কিনা, শিবের ক্ষেত্রে এরকম দেখা হয়েছিল যে অর্ধাঙ্গ, মানে একটা সাইড হচ্ছে মেল, একটা সাইড হচ্ছে ফিমেল। তো রাইট সাইডটা ছিল শিবের মেল পার্ট, আর লেফট সাইডটা ছিল হচ্ছে দেবী দুর্গার পার্ট, সো বেসিক্যালি ফিমেল পার্ট। তো দুইটা মিলেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। তো তুমি একটু দেখো, ঘাটাঘাটি করো, আর জানতে পারবা, ভালো লাগবে। এবার আমরা যাই রাজশাহী বোর্ড 2023-এর এই কোশ্চেনটাতে। ফিগার 1, ফিগার 2। ফিগার 2 দেখেই বুঝতে পারতেছি দুর্গাপূজা এত বড় আয়োজন আর অন্য কোনো পূজায় আমরা দেখি না বা করা হয়ও না। আর ফিগার 1 দেখা যাচ্ছে যে গর্ধপের উপরে একজন দেবী বসে আছেন। গর্ধপ দেখেই তোমার বুঝে ফেলার কথা এই দেবী আসলে কে। আমরা পড়ছিলাম লৌকিক দেবী বা ওয়ার্ল্ডলি আমাদের ডিটি, তার মধ্যে একজন ছিলেন দেবী শীতলা। তো উনি এসে দেবী শীতলা আমরা এক দেখায় বুঝে গেছি, আর পড়ার দরকারই নেই। 3 নম্বর জিজ্ঞেস করতেছে, এক্সপ্লেন হাউ দ্য ওরশিপ অফ দ্য মেনশন গডেস ইন ফিগার 1 ইজ ডান।
তো ফিগা মানে হচ্ছে দেবী শীতলা। তো দেবী শীতলা পূজা কিভাবে করা হয় আমি তোমাকে আগেই বলছিলাম যে তুমি এখানে এস আর এইচ এটাকে মনে রাখলেই পারো, ঠিক আছে। এই শীতলা বানানটা লেখা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা আছে, এস এইচ ডাবল ই লিখতে পারো, এস এইচ আই লিখতে পারো। তো আমি আগেই বলছি ভাই যে এই নামগুলোকে যতক্ষণ না পর্যন্ত আমি সংস্কৃত লিখবো, আমি যেভাবেই লিখি সেভাবে অ্যাকচুয়ালি কারেক্ট, কারণ আমি এখানে প্রনাউন্স করতেছি আর কিছুই না। তো শীতলা ক্ষেত্রে কখন কিভাবে পূজা করতে হয় সব শ দিয়ে বলছিলাম, তাই না? ওই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, সব শ মিলাই দাও, দেখো হয়ে গেছে। আর তার পূজা করার ক্ষেত্রে কী কী জিনিস লাগবে, আমরা এমন ফ্রুটস নিব যেটা বেসিক্যালি সুইট বা ওয়াটারি, লাইক ওয়াটারমেলন বা কোকোনাট বা পাপায়া, এরকম যেখানে ওয়াটারের পার্সেন্টেজটা বেশি এবং ঠান্ডা ঠান্ডা। ফাইন, এটা তোমার বই দেওয়া আছে সুন্দর করে, এই কথাগুলো লিখবা, আর কিছু করতে হবে না, বেশি অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই, খালি এটা ক্লামজি হয়ে যাবে। 4 মার্কে আসি। ইভালুয়েট দ্য ফেস্টিভ্যাল মেনশন ইন দ্য ফিগার 2 ইন দ্য লাইট অফ এডুকেশনাল টেক্সট বুকস। শুরুতেই তোমাকে বুঝাই দিছে তুমি দেবী দুর্গার পূজা কিভাবে করা হয় এটা এক্সপ্লেইন করো, বাট কোনো স্ক্রিপচারকে ফলো করে বলার দরকার নাই। কারণ লজিক্যালি ভাবো, দেবী দুর্গার পূজা কিন্তু একদিন ধরে হয় না, বিশাল কর্মযজ্ঞ, 10 দিনের পূজা, এবং প্রতিদিনই হাজার হাজার রকমের কাজকর্ম থাকে। তুমি নিঃসন্দেহে এত কথাবার্তা এত শর্ট টাইমের মধ্যে এবং 4 মার্কের জন্য লিখতে গেলে তো ভাই মরে যাবা, পসিবল না। তো এই জন্য তোমাকে এখানে সিম্পলি বলছে সিম্পল সেন্সে পূজা কিভাবে করা হয়, কি কি স্টেপিং আছে, তুমি জাস্ট সামারি করে বই দিবা। মানে আচ্ছা আমাদের বইয়ের ক্ষেত্রে কি কি আছে বলবো। এই যে আমাকে শর্মিষ্ঠা বলছিলা যে প্রত্যেকটা ইভেন্ট এক্সপ্লেন করতে হবে কিনা, অবভিয়াসলি না। প্রত্যেকটা ইভেন্ট এক্সপ্লেন করতে গেলে ভাই খবর হয়ে যাবে, সেটা সম্ভব না। তুমি যেটা করতে পারো খালি হচ্ছে হেডিং লিখতে পারো, অষ্টমী, নবমী, দশমী, এবং হাইলাইটটা কি, দশমীতে কি হয়, অষ্টমীতে কি হয়, জাস্ট হাইলাইট করে দিতে পারো, তাই দেখতে সুন্দর লাগে আর কি। যেমন আমরা অষ্টমীতে হচ্ছে কুমারী পূজা করি, লিখতে পারো যে অষ্টমী তিথি ক্লোন দিয়ে পাশে কুমারী পূজা। তারপর হচ্ছে তোমার দশমী সিঁদুর খেলা বা হচ্ছে বিসর্জন দেওয়া, সিম্পলি এগুলো যদি চাও আর কি, বাট ইন ডেপথে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু যেটা অবশ্যই দেওয়া উচিত সেটা হচ্ছে দেবী দুর্গার যে মন্ত্র, এটা আমরা সবাই জানি, ওই যে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপণে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো, এরকম অনেকগুলো আছে আর কি, আমি একটা বললাম। তো তুমি কয়েকটা লিখলে হবে কি জিনিসটা ফিল করা যায় যে হ্যাঁ এটা আমরা কানে শুনছি, সেই ছোটোকাল থেকে পূজা হলে ঢাকের বাড়ি বাজে, এই মন্ত্রগুলো কানে আসে, তো এগুলা পারলে ভালো। আর মহালয়া নিজেই এক্সপ্লেন করতে গেলে পেজের পর পেজ লেখা যাবে, দরকার নেই। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। এবার তাহলে আসি, এখন আসি আমরা ময়মনসিংহ বোর্ড 2023। এখানে কি বলছে, রূপা দেবী ওরশিপস এ স্পেশাল পাওয়ার ইন শুক্লপক্ষ। স দেখেই সন্দেহ হয়েছে যে স দেখলেই শুক্ল দেখলেই শীতলা নামটা মনে পড়ে। শুক্লপক্ষ মান্থ অফ শ্রাবণা। এই দেখো এই যে এখানে লিখছে শ্রাবণ, আমি শ্রাবণা বলি তাতেও দোষ নাই, শ্রাবণ বলি তাতেও দোষ নাই, সবই এক। আচ্ছা, শ্রাবণ টু গেট রিড অফ স্প্রিং ডিজিজেস। আমার আর বাকিরা জানার দরকার নাই, আমি একটু দেখে বুঝেই গেছি যে এটা অ্যাকচুয়ালি কি বলতেছে। তারপর দেখো ডিফারেন্ট টাইপস অফ কোল্ড ফ্রুট, এই তো ক্লিয়ার হয়ে গেছে, কোল্ড ফ্রুট রিকোয়ার্ড ইন দিস পূজা। Besides, she also followed other rules and regulations of worship properly. এই কথা বলছে এই জন্যই সকল পূজার বিধি নিয়ম এক হয় না, সকল পূজার ক্ষেত্রে টাইমিং প্লেসমেন্ট এক হয় না। তো এটা যেভাবে করা দরকার সে সেভাবেই করছে, ফাইন। On the other hand, her friend Shikha Devi organizes a special Shakti Puja of God in Hemantakal hoping to get a child. এই আমি একটা ক্লু থেকেই বুঝে গেছি ফার্দার কই যাবে। যখনই চাইল্ডের কথা বলে তোমাদের বই অনুযায়ী এটা উত্তর ঘুরে ফিরে কার্তিক পূজার কাছেই যাবে, বাট এভাবে আসলে বলা উচিতই না। তার কারণ তোমার যত চাওয়া পাওয়াই আছে, এটা একটা ভালো সন্তান হোক বা রোগ মুক্তির জন্য হোক, তোমার যে স্পেসিফিক তাকেই পূজা করতে হবে, এই ব্যাপারটা পুরোপুরি ভেগ একটা কথা, এটা একদমই অ্যাকসেপ্টেবল না। যেমন ধরো যদি আমি বলি শিবরাত্রির কথা বা শিবের পূজা, লিটারেলি শিবের কি সেই ক্ষমতা আসলে নাই যে তোমাকে যে কোনো রোগ থেকে মুক্তি দিতে পারে? শিবকে কি বলা হয়, শিবকে বলা হয় যিনি হচ্ছেন লিটারালি যে কোনো কিওর যার কাছে আছে, যে কোনো রোগের ওষুধ যার কাছে আছে, যে অ্যাকচুয়ালি দেবতারও উপর যার অবস্থান মহাদেব। তো তুমি যদি তার পূজা করো তো তোমার আর রোগ নিয়ে ভাবতে কইছে কে, তোমার তো মাথা ঘামাইতে হবে না। তো এটা আমার কথা মিনটা হচ্ছে এইটা, আমরা যদিও বোর্ডে জাস্ট অ্যান্সার করার জন্য এই ক্লুগুলোকে মার্ক করতেছি, বাট বাস্তব জীবনে মাথায় না এই কথাকে ঢুকায়ও না, এবং কারণ এই কথাও সত্য না। এগুলা বললে মাঝখান দিয়ে আমাদের ধর্মের যে ডিগনিটি সিগনিফিকেন্স এটা কমে যাবে, এটা করবা না। যেমন ধরো একটা কমন মিসকনসেপশন বলি, কিছু হলেই বলে যে 3 কোটি দেবতা, 3 crore, পারফেক্টলি ভুল কথা। 3 crore বলে কিছু নাই, 3 কোটি মানে 3 কোটি সংখ্যায় না। আমরা বারবার ভুল করি সংস্কৃত বাংলার ট্রান্সলেশন বা ইংলিশ ট্রান্সলেশন।
তিন কোটি, এই কোটি মানে হচ্ছে প্রকার বা টাইপের, সো 3 টাইপের দেবতা আছে, এটা মিন করছে সংস্কৃততে। বাট আমরা বানাই ফেলছি টেক্সটগুলোকে 3 কোটি দেবতা আছে, লিটারালি আমরা ভেবে নিছি 3 crore। দ্যাটস টোটালি মিসলিডিং একটা ইনফরমেশন। তো এই জন্য বলতেছি ঠিক আছে যেগুলো দেখলে অ্যান্সার করবা এই পর্যন্তই শেষ, বাট এগুলা কিন্তু বাস্তব জীবনের ক্ষেত্রে ভেগ। আচ্ছা, ডিসক্রাইব দ্য আইডেন্টিটি অফ দ্য স্পেশাল শক্তি ওরশিট বাই রূপা দেবী। আমি অলরেডি কথার মধ্যে বলেই ফেলছি আমি কি নিয়ে কথা বলতেছি, তাই না? তো রূপা দেবী হচ্ছে আমাদের এখানে দেবী শীতলা। কারণ তুমি জানো তার হাতে ব্রুম থাকে বা সে হচ্ছে অ্যাস ইউজ করেন, এগুলো ব্যাখ্যা দিয়ে দিবা, ডান। ফিগার আঁকা অ্যাকচুয়ালি পসিবল না পরীক্ষার হলে, অসম্ভব। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ফিগার দিয়ে তুমি যদি ড্র করতে চাও, ইলাস্ট্রেট করতে চাও, তোমাকে অনেক ভালো আর্টিস্ট হওয়া লাগবে এবং সেটা পুরোপুরি দরকার নেই, আমরা করবো না। 4 মার্কে আসি, অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য ওরশিপ অফ শিখা দেবী। এখানে আসলে কোশ্চেনটা অন্যরকম। এখানে কোশ্চেন অ্যাকচুয়ালি মিন করছে যে আমরা যখন বাচ্চা বা চাইল্ডের পারপাসেই পূজা করতেছি, কার্তিক পূজার, এটা অ্যাকচুয়ালি সিগনিফাই কি করে, বেসিক্যালি আ ওয়ারিয়ার উইদিন আ চাইল্ড। এভাবে চিন্তা করতে পারি যে শিশুর মতো মায়ের খুব প্রিয়, বাবার খুব প্রিয়, যে চেহারা তো খুবই জেন্টাল, যার আচরণও খুব ভালো, বাট যে পারফেক্ট একজন ওয়ারিয়ার, অর্থাৎ যার মধ্যে এটা আছে যে ন্যায় এবং অন্যায়কে সে সুন্দর মতো 2 ভাগ করে ফেলতে পারে, যে অন্যায়কে সহ্য করবে না এবং যে এটাকে ন্যায় পর্যন্ত আনতে পারে, এটা এমন একটা ক্যারেক্টার। তো সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে সিগনিফাই করব বা বোঝাচ্ছি কার্তিক পূজা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, যে আমরা কখনোই অন্যায়কে মেনে নিব না, আমরা জাস্টিসটাকে সবসময় প্রেফার করব। এই জিনিসগুলো ক্লিয়ার থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা কি, ধর্ম নিজে ফিল করতে হয়, ফিল করলে অ্যান্সার করা যায়, কোনো গাইড বই দেখে মুখস্থ করতে হয় না। ওকে, তাহলে এখন আমরা চলে যাই যোগ সাধনা বা যোগা সাধনা। এটা হচ্ছে আমাদের এর পরের চ্যাপ্টার, চ্যাপ্টার 6। ওই আগের বারের মতো কথা, 17, 18, 19, 20, মাঝখানে 21, 22 নাই, 23, 24 যে প্রশ্নগুলো আসছে সুন্দর করে আমাদের সামারি করে দেওয়া আছে। আর ঢাকা বোর্ডের সিমিলার যেগুলো ছিল আমাকে মার্ক করে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার ধরো যে আমি কোনটা চ্যাপ্টার অ্যান্সার করবো ওটা ভাবতে গেলে ইজি হয়, ওই সেন্সে দেওয়া আর কি, আর কিছুই না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে অনেকক্ষণ ধরেই পড়াচ্ছি, বাট আমি একবার নাম বলি নাই। তোমরা কি খেয়াল করছো যে আমার নাম কি? তোমাদেরকে স্ক্রিনে নাম দেওয়া আছে, তো দেখি তো, খালি তো পড়া কথা জিজ্ঞেস করি, আমি একটা কমন সেন্সের প্রশ্ন জিজ্ঞেস করি, আমার নাম কি, সেই লেখো ইনবক্সে, দেখি কয়জন পারে। আচ্ছা, জয়েন তো অনেকেই করা, বাট হচ্ছে অ্যান্সার কম। আমি শিওর না তোমরা কি আসলে জয়েন করে থাকো নাকি ঘুমায় যাও নাকি হয়। ধর্ম এমনি বোরিং, আমার নিজেরই ঘুম ধরে। আচ্ছা ঠিক আছে, যা দেখতে পারতেছো না স্ক্রিনে একদম ডান পাশে নিচে খেয়াল করো, আমার নাম পেয়ে যাবে। আর তাও যদি চোখে না পড়ে, আমি নিজ দায়িত্বে আরেকবার নাম বলেই দিচ্ছি, নামটা তো খারাপ না। আমার নাম হচ্ছে তমাল চক্রবর্তী। তো চক্রবর্তী দেখে বোঝার কথা, আমি বাই বর্ণই বলতে গেলে ব্রাহ্মণ। তবে শুরুতেই বলছিলাম জন্মগত ব্রাহ্মণ হইলে হয় না, কর্মগত হইতে হয়। ফাইন, তাহলে আমরা কোশ্চেনে চলে আসি। দেখো, শুরুতে হচ্ছে আমাদের এই যোগ সাধনার দরকারটা কি বা যোগ সাধনার পারপাসটা কি, সেটা আমি যে সুন্দর করে তোমাদের বই থেকে দিয়ে রাখছি, আর কিছু না। কি লেখা? দ্য কানেকশন উইথ দ্য এমবডিড সোল টু সুপ্রিম সোল ইজ অ্যাকনোলেজড অ্যাজ যোগা সাধনা। ক্লিয়ার করে দিই, আমরা হয়তো বা অনেক জায়গায় দেখছি যে বিভিন্ন যোগ সাধনা বা যোগা প্র্যাকটিস করা হয় শরীরকে ভালো রাখার জন্য, বাট লিটারালি এটা একটা টুল। এই টুলের কাজ কি? এই টুলের কাজটা হচ্ছে তোমার বডিকে, মাইন্ডকে এভাবে কন্ট্রোল করা বা এভাবে প্রিপেয়ার করা, তুমি যেন ওই হায়ার বিং বা সুপ্রিম বিং এর সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, বা তোমার যেন ওই যোগ্যতা অর্জন হয়ে যায়। শুধু বডিকে পিউরিফাই তো করলে হবে না, মাইন্ডকেও তো পিউরিফাই করতে হবে। সেটা করার একটা স্টেপ, একটা প্রসেস হচ্ছে এই যোগ সাধনা বা যোগ সাধনা। তুই যেভাবে লেখো সমস্যা নেই, কারণ আগে বলছিলাম সংস্কৃত উচ্চারণ, বাংলা আর ইংলিশ এটা তোমরা কেউ দেখতে আসবে না। ফাইন, তো এখন আসি যে এটার ক্ষেত্রে আমাদের এই অষ্টাঙ্গর ব্যাপারটা আবার কি। অষ্টাঙ্গ, অষ্ট, আট, আমি তো বলছি প্রতিবারই দেখবা আমাদের যখনই কোনো ফ্যাক্ট আসে, তিথি আসে, এই আটের ব্যাপারটা চলে আসে। তো অষ্টাঙ্গ, অষ্ট অঙ্গ, 8টা অঙ্গ বা 8টা ভাগ, 8টা পিলার, এই সেন্স নিয়ে ভাবতে পারো। জিনিসটা কি, ওটাও তোমাদের বই থেকে আমি দিয়ে রাখছি, তোমাদের বইয়ের লাইন ডিরেক্টলি, আমি আর কিছু বানাই নাই। তো খেয়াল করো, যোগ সাধনা ইজ দ্য ওয়ে হোয়ার এ পারসন ক্যান লিড হিজ লাইফ পিসফুলি, হ্যাপিলি, ব্লিসফুলি, উইথ ফুল অফ লিবার্টি অ্যান্ড উইথাউট এনি ফিয়ার। This way is known as মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগা। ব্যাপারটাকে মানে এত সিম্পলিফাই করে বলতে গেলে একটু বিপদ আছে, কারণ তুমি যখনই এই পাশে দেখবা যে হ্যাপিলি ব্লিসফুলি লাইফ উইথ অল দ্য লিবার্টিস অ্যান্ড উইথ এনি ফিয়ার, তখন তোমার মনে হবে যে ভাই আমি তো সুপ্রিম পরে চলে গেছি, আমার যা মন চাই তাই করতে পারবো, আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো লজ্জা শরম নাই, এরকম কিছু একটা। বাট জিনিসটা লিটারালি এটা না। হচ্ছে এইটা যখন তুমি অ্যাকচুয়ালি ট্রু সেলফকে জানতে পারবা, যখন তুমি এটা বুঝে যাবা তুমি অ্যাকচুয়ালি লিটারালি কিছুই না,
একটা সুপ্রিম বিং আছে যার আন্ডার সব কিছু আছে, এবং তুমি সেখানে সারেন্ডার করে ফেলো, তোমার নতুন করে ভয় পাওয়ারও কিছু নাই, তোমার হারানোর কিছু নাই, তোমার পাওয়ারও কিছু নাই। ওই জায়গা পর্যন্ত যাইতে গেলে এই অষ্টাঙ্গ, এই যোগ সাধনার দরকার পড়বে। তুমি দেখো যত আমাদের বড় বড় মনীষী বা আমাদের ঋষিরা আছেন, তারা তো যোগ সাধনা করেই বেদটা পাইছিলেন। বেদ কিন্তু আগে থেকে এমন না যে কোনো লাইব্রেরিতে ছিল, গেলাম কিনে আনলাম পড়ে ফেললাম কাজ হয়ে গেল। এই বেদটা কিন্তু পাইতে হয়েছে কিভাবে? সাধনা করে পাইতে হয়েছে মন্ত্রগুলা। তারপর নয় ঋষিরা এটাকে স্ক্রিপচারে কনভার্ট করছেন, লিখে লিখে রাখছেন, বিভিন্ন আমাদের পুরাণ বা শাস্ত্র এগুলো আসছে, তাই না? তো সাধনা ছাড়া তো সম্ভব ছিলই তো না। ওখানে তুমি ব্যাখ্যাগুলো পাইছো কোন কোন দেব দেবী আছে বা কি কিভাবে তাদের পূজা করতে হয়। সো সাধনা ছাড়া এগুলা পসিবল না। তো আসলে এখন কিছু আমরা এমসিকিউ সলভ করি। Shudit's hand and feet always shake, so he cannot walk properly. On the other hand, Ajit is very short. He practices an asana, আসন বা বসার নিয়ম, to be tall. তো একজনের পার্সপেক্টিভ হচ্ছে সে লম্বা হইতে চায়, আর সে দুর্বল, সে স্ট্রং হইতে চায়। তো হুইচ আসানা ইজ প্র্যাকটিস বাই সুজিত, মানে প্রথম যে ব্যক্তি সে, তো তার যে হাত পা কাঁপে তাকে শক্ত হইতে হবে, তাকে স্টেবল হইতে হবে। এরকম একটা এক্সাম্পল কি হতে পারে? ট্রি বা বৃক্ষ, মাঝে সোজা গাছ, যেটা একদম ঝড় আসুক বাতাস আসুক সোজা থাকতে পারে। তাহলে যেই আসনটা আমাকে বৃক্ষের মতো শক্ত করতে পারে সেটা কি হবে? ডিরেক্টলি হবে আমাদের বৃক্ষাসনা। এই ইংলিশে উচ্চারণ করতে বহুত কষ্ট হয়, বাংলা বেটার বৃক্ষাসন, অথবা সংস্কৃতে বলতে গেলে বৃক্ষাসনা। এটাও ঠিক আছে, বাট এইটা বলতে কেমন কষ্ট হয়, বা ঠিক আছে পরীক্ষা আসছে আমরা দাগাই দিব। এবার এই একই স্টেম থেকে সেকেন্ড কোশ্চেন, দ্য সিগনিফিকেন্স অফ দ্য আসানা প্র্যাকটিসড বাই অজিত, মানে আমাদের সেকেন্ড পার্সন যার টার্গেট ছিল লম্বা চওড়া হওয়া। ফাইন, তো সে কি করতে হলে কি হবে? ডাইজেস্টিভ পাওয়ার ইনক্রিজেস, কিডনি উইল রিমেইন গুড অ্যান্ড ব্যাকবোন উইল রিমেইন স্ট্রেট। ফার্স্ট অফ অল কমন সেন্স খাটাও। সে যদি লম্বা হইতে চায়, অবভিয়াসলি তার স্পাইন সোজা হওয়া লাগবে, তার ব্যাকবোন ঠিক থাকা লাগবে। সে কুজা হয়ে যায়, এরকম করে বেঁকে যায়, তো তার তো হাইট এমনি কমে যাবে। তো যে কুজা হয়ে আটে তার তো হাইট এমনি কম লাগে, তাহলে এটা অবভিয়াসলি ব্যাকবোন ঠিক থাকাই লাগবে। এখন তুমি যদি তোমার বডিকে স্ট্রেট করো, টেনে ফেলো, তাহলে আমাদের ভিতরে ইন্টেস্টাইনগুলো আছে বা যত ইন্টারনাল পার্টগুলো আছে সব অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি আমার ডাইজেস্টিভ পাওয়ার ইনক্রিজ করারই কথা। আমার বদহজম, পেট খারাপ এগুলো হওয়ার কোনো রিজন নাই। এবার কিডনি উইল রিমেইন গুড, এইটা নিয়ে আমাদের এখন একটু চিন্তা করা দরকার যে এটাকে আমি রাখবো নাকি রাখবো না। প্রবলেমটা হইতেছে এখানে অ্যাকচুয়ালি তোমাদের বইতে টল হওয়ার জন্য যে আসনগুলো আমাদেরকে দিয়ে দেওয়া আছে সেইটার পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করতে যাই, তাই কিন্তু নাম্বার ওয়ান যে আমাকে দেওয়া ডাইজেস্টিভ পাওয়ার উইল ইনক্রিজ, এটা আসলে পুরাপুরি সাপোর্ট করে না। যদিও লজিক্যালি অ্যাকচুয়ালি এটা হবে যে তোমার ডাইজেস্টিভ পাওয়ারটাও ঠিক হবে, এটা ঠিক। বাট আমি যখনই অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা বাদ দিয়ে তোমার বইয়ের পার্সপেক্টিভ আসতেছি, তখন আমি আবার এটা বলতে পারি যে অ্যাকচুয়ালি আমার কিডনি ঠিক থাকবে বা কিডনি ভালো পারফর্ম করবে, বাট ডাইজেস্টিভ পাওয়ার ইনক্রিজ করবে না। সো তোমাদের বইয়ের ভাষায় চিন্তা করতে গেলে এখানে আমাদের অ্যান্সারে চলে আসবে অ্যান্সার 2 and 3, বাট লিটারালি নাম্বার 1 উইল অলসো বি অ্যাপ্লিকেবল, তাই না? বাট আমরা বই ফলো করবো, সো আমরা 2 and 3 কে পিক করবো, 1 কে আমরা নিব না। হোয়াট ডাজ ঈশ্বর প্রাণিধান মিন? তুমি এই জায়গাটা খেয়াল করো, প্রণিধান এটা কি বুঝি? প্রণ, প্রাণ, এগুলার একটা একটা মিনিং আছে। তো প্রাণিধান দিয়ে বেশি বুঝতেছি এটা আমি একটু আগে বলছিলাম, তুমি যখন যোগ সাধনা করবা তুমি অ্যাকচুয়ালি এটা বুঝবা তোমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, তোমার আর হারানোর কিছু নাই। তো তুমি একদম লিটারালি যোগী পুরুষ হয়ে যাবা বা যোগী হয়ে যাবা। যোগী পুরুষের বৈশিষ্ট্য এটা, মাইন্ড পুরাপুরি কাম, তার নতুন করে এই ওয়ার্ল্ডলি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। দ্যাট মিনস তুমি সব কিছু ওই সুপ্রিম বিংকে দিয়ে দিছো, সারেন্ডার করে ফেলছো। তাহলে অ্যান্সার ডিরেক্টলি হবে সারেন্ডিং অল ওয়ার্ক টু দ্য গড। এখানে একটা কথা আছে, ওয়ার্ক দিয়ে আসলে ঠিকঠাক এটা জাস্টিফাই করা যাচ্ছে না। ওয়ার্ক বলতে এনি ডিজায়ার হওয়া উচিত ছিল, অথবা তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা রেজাল্ট, এনি আউটকাম, বা তুমি যা করতেছো, যা চাইতেছো, যা পাইতেছো, কোনো কিছু তোমার কোনো মাথা ব্যথা নেই, সব কিছুই একজনের আন্ডারে তুমি সারেন্ডার করে দিছো। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অষ্টাঙ্গ যোগা? একটু আগে বলছিলাম যে অষ্টাঙ্গ যোগ, এটা প্রথম পার্টটাই আমাদের যম বা ইয়ামা। ওয়াই কিন্তু আসছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উচ্চারণ থেকে, বাংলা সাবকন্টিনেন্টে কিন্তু ওয়াই দিয়ে কখনোই জ হয় না। যেমন ধরো যে আমার একটা প্রোডাকশন হাউসের নাম শুনছি মনে হয় ইন্ডিয়ার, যে ইয়াশ রাজ চোপড়া বলে, তো ইয়াশ ওরা বলে, কিন্তু আমাদের ইয়াশ বলি না, আমরা বলি যশ। এটা আমাদের দুইটা কালচারাল একটু উচ্চারণের পার্থক্য আর কি। হচ্ছে ইয়া না, এটা হচ্ছে জ, হচ্ছে জম। বাই প্র্যাকটিসিং বৃক্ষাসনা, এটা আমি একটু বলছিলাম ওই যে বৃক্ষের মতো শক্ত হইতে হবে। তাই কি হইতে পারে আমাদের? ইনক্রিজেস লেগ স্ট্রেংথ
ফাইন, ইনক্রিজেস ব্লাড ফ্লো টু দ্য নার্ভস, ফাইন, কিডনিস আর গুড। কিডনির কোনো কানেকশন নাই, তোমাদের বইয়ের পার্সপেক্টিভ বললে বৃক্ষাসন হচ্ছে আমাকে স্ট্রং করবে, লম্বা চড়া করবে, ফিট রাখবে, কিডনিকে নিয়ে তার কোনো মাথা ব্যথা হবে না। তাহলে অ্যান্সার হবে অ্যান্সার 1 and 2, 3কে আমরা এখানে রাখতে পারতেছি না। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ব্রেইন বেনিফিট ডাস অর্ধকুর্মাসনা ডু? এখন চিন্তা করো এই অর্ধকুর্মাসন এটা আবার কি। আচ্ছা, সেই দিকে যাওয়ার আগে যদি জিজ্ঞেস করি, তোমাদের বইতে কয়টা যোগা বা কয়টা যোগ সাধনার নাম দেওয়া আছে, আর তুমি এটার বাহিরে কয়টা নাম জানো? কেউ কি বলতে পারো? বা কেউ কি আসো যে হচ্ছে এমনিতে মানে নিজের শখেই প্র্যাকটিস করো যোগ সাধনার বা যোগা করো? অনেক জিমে কিন্তু এখন এটা অপশনাল থাকে যে যোগা প্লাস হচ্ছে তোমার জিম বা হচ্ছে বিভিন্ন জুম্বা ক্লাস বলে, এরকম কিন্তু আছে। এরকম কেউ করো নাকি? করলে ভালো। আচ্ছা, কোন নাম টাম পাচ্ছি না তো, হয়তো কেউ করি না, বাট করা উচিত। যত বয়স বাড়বে তখন তুমি টের পাবা ভিতরে কলকবজি একটু নড়াচড়া করা শুরু করছে। আচ্ছা, তাহলে এখন দেখো ওটা তো কি হবে, হোয়াট কাইন্ড অফ ব্রেইন বেনিফিট ডাস অর্ধকুর্মাসনা ডু? এটা ক্লিয়ার করি যে অর্ধকুর্মাসন এই নামটা কিভাবে আসছে। কুর্ম মানে কচ্ছপ, ঠিক আছে? তো কচ্ছপে কি হয়, তোমার উপরটা এরকম সুন্দর একটা ঢেউ বা একটা শিল্ডের মতো কাজ করে না? লিটারালি ওর উপরের এই আবরণটাই ও কিন্তু সেভ রাখে বা হচ্ছে প্রোটেক্ট করে রাখে। তো যখন আমাদের বডি আমরা ভাঁজ করে এরকম একটা হিপের মতো বানায় ফেলি, ঢিবি বানায় ফেলি, তো তখন কিন্তু সেটা কেন অর্ধকুর্ম আসন বা বলতে পারি। এটা করলে কি হয়, লিটারালি তুমি তখন কচ্ছপের মতো চিন্তা করতে পারো নিজেকে। কারণ কচ্ছপ তো স্লো, কিন্তু একটা কথা আছে না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো যদি যখন তোমার মাইন্ড পিসফুলি থাকবে, তোমার মাইন্ড স্লো পারফর্ম করবে। স্লো মানে কিন্তু এটা না নির্বুদ্ধি বা তুমি ম্যাথমেটিক্যালি উইক, আমি স্লো অ্যান্ড স্টেডি মিন করছি, পিসফুল মিন করছি। তার মানে এই অর্ধকুর্মাসন দিয়ে আমরা অ্যাকচুয়ালি সেটা পাইতে পারি। হট হওয়ার দরকার নাই, রেস্টেস হওয়ার দরকার নেই, ফিজিটি হওয়ার দরকার নেই, কাম হওয়া আমাদের অনেক দরকার আছে। সেখানে আমাদের অ্যান্সারটা হবে কাম, আর কিছু না, ঠান্ডা মাথা, ঠান্ডা মস্তিষ্ক। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2023, হোয়াট ইজ স্পিরিচুয়াল কামাধেনু? এটা আসলে আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, বই দেওয়া আছে যোগ সাধনা বা যোগটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল কামধেনু। যশোর বোর্ড 2023, হুইচ আসানা ইজ ভেরি বেনিফিশিয়াল ফর দোজ হু হ্যাভ ট্রেম্বলিং হ্যান্ডস অ্যান্ড ফিট? অ্যাটলিস্ট খেয়াল করো, তোমাদের বোর্ডের পরীক্ষা কিন্তু বারবার এই একটা কোশ্চেন আসে যে যে হাত পায়ে দুর্বল, যার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দুর্বল, যে ঝুঁকে ঝুঁকে হাঁটে, তার ক্ষেত্রে কি করা উচিত? তাকে ধরে খাম্বার সাথে বেঁধে দাও। সো বেসিক্যালি তাকে হচ্ছে বৃক্ষাসনা করাও, তাকে প্র্যাকটিস করাও যে বডি পশ্চার ঠিক করতে, নাহলে কিন্তু ব্যাটা সুন্দর থাকবে না, জেস্টার ঠিক করতে হবে আর কি। ফাইন, অল বোর্ড 2020, কি আসছে? যোগী, যোগী বা যোগী একই কথা। স্টেবল লাইক এ ভাইব্রেশনলেস ল্যাম্প, ঠিক আছে। ডিস্টার্ব বাই অল অ্যাকশনস অফ দ্য ওয়ার্ল্ড, না, এটা তো পুরো ইললজিক্যাল কথা হয়ে গেল। যার সহজে তুমি আনস্টল করতে পারবা না, সে কেন ডিস্টার্ব হয়ে যাবে? সো 2 বাদ। অলওয়েজ হ্যাপি হার্টেড, অবভিয়াসলি তার কোনো চিন্তাই নেই। অ্যান্সার হবে 1 and 3, অ্যান্সার হবে আমাদের সি, অ্যান্সার 1 and 3। এবার অল বোর্ড 18, দ্য ইউনিয়ন অফ এমবডিড সোল অ্যান্ড দ্য সুপ্রিম সোল ইজ নোন অ্যাজ। এটা দিয়ে আমি এই চ্যাপ্টার 6কে বোঝানো শুরু করছিলাম যে তোমার টার্গেটটা হচ্ছে নিজের সাথে ওই সুপ্রিম বিংকে কানেক্ট করা। এখন কানেক্ট করতে গেলে তোমার বডিকে, তোমার সোলকে প্রিপেয়ার্ড হইতে হবে, মাইন্ডকে পিওর হইতে হবে। সেটা করার জন্য তুমি যে প্রসেস অ্যাপ্লাই করতেছো, এটা হচ্ছে আমাদের যোগ সাধনা বা যোগ সাধনা। আর তুমি যখন এটা প্রসেস শিখে যাবা, তখন তুমি হয়ে যাও যোগী বা হচ্ছে যোগী। তো সিম্পলি এটা আর কিছুই না, আমরা যাচ্ছি ইউনিটিতে যাইতে। এখানে আমাদের অ্যান্সারটা এখানে ইউনিটি, দ্য ইউনিয়ন অফ এমবডিড সোল অ্যান্ড দ্য সুপ্রিম সোল ইজ নোন অ্যাজ ইউনিটি বা যোগ। যোগ হচ্ছে বাংলায়, আর আমি যাকে ট্রান্সলেট করে নিই সেটা সিম্পলি সামেশন। কিন্তু আগেই বললাম সংস্কৃত, তাই যোগ যোগ এখান থেকে আসা, তাই বলবো আমরা যোগা বা ইউনিটি। যোগা ইজ স্পিরিচুয়াল কামাধেনু সেড বাই হুম? এটা আমরা জানি, আমাদের বইতে নাম একজনেরই দেওয়া আছে, মহর্ষি পতঞ্জলি। তো এখানে অ্যান্সারটা হবে এইটাই, মহর্ষি পতঞ্জলি। ঋষির সাথে মহর্ষি কখন হয়, রাজর্ষি কখন হয়, সপ্তর্ষি কখন হয়, এটা জানার দরকার আছে। যে ঋষি মহান সে হচ্ছে মহর্ষি, যে হচ্ছে 7 জন ঋষির মধ্যে একজন সপ্তর্ষি। আমি মনে হয় এটা বলতে পারি যে মহাভারতের ক্যারেক্টার সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। মহাভারতের ভীষ্ম ক্যারেক্টার সম্পর্কে তোমরা অ্যাটলিস্ট অত ডিপ লেভেলে না জানো, নাম তো শুনছো। এই ভীষ্ম ক্যারেক্টারটা ছিলেন সপ্ত ঋষির একজন। এই সপ্তর্ষি কীভাবে আসছে? মা গঙ্গার 7 ছেলে, সেখান থেকে একজন। তো সেখান থেকে এটা আসছে, ওখানে আমি আপাতত যাচ্ছি না, জাস্ট মুখে আসছে আর কি, যে মহর্ষি, সপ্তর্ষি, রাজর্ষি। রাজর্ষি কোথেকে আসছে? যে রাজা এবং ঋষি, তাকে বলা হয় রাজর্ষি। সো বোথ কিং অ্যান্ড যোগী অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম বডি, সো হচ্ছে রাজর্ষি। তো এটা তো আর সবাই হতে পারবে না, তাই না? যার যার ভিতরে বৈশিষ্ট্য সেখান থেকে আসবে। তো যাক, ছিলেন মহর্ষি মানে মহান ঋষি, মহর্ষি পতঞ্জলি।
পতঞ্জলি মেনশনড স্টেপস অফ যোগা অ্যাজ, এই পতঞ্জলি নামে হচ্ছে পঞ্চম মানে হচ্ছে 5, তাহলে এখান থেকে চলে আসছে 5। আসলে মনে রাখার জন্য বলছি, বাট আসলে এরকম না যে পতঞ্জলি পঞ্চম 5, মনে রাখার জন্য বললাম আর কি, অ্যান্সার হচ্ছে 5। হোয়াট ক্যান বি রিডিউসড বাই যোগা, যে কোনো খারাপ কিছুই ছেড়ে দেওয়া যায়, যে কোনো ভালো কিছুকেই অ্যাট্রাক্ট করা যায়, সিম্পল অ্যান্সার। তাহলে হেলথ অবভিয়াসলি আমার রিডিউস হওয়ার কোনো দরকার নেই, মরে যাব। ব্লাড এটা হইলেও মরে যাব, দরকার নাই। স্কিন এটা না হলেও মরে যাব, কিন্তু ফ্যাট এটা কোনো প্রয়োজন নাই, এটা খারাপ জিনিস, তাহলে এটাই বাদ। অ্যান্সার সেখানে যোগা করলে আমরা ফ্যাট থেকে অবভিয়াসলি পরিত্রাণ পাইতে পারি বা রিডাকশন হয়ে যাবে। সোর্স অফ অষ্টাঙ্গ যোগা, জিনিস খেয়াল করছো, এই যে অষ্টাঙ্গ নামটা এক একবার যে এক একভাবে আসতেছে এবং তাতে সাথে কিছু যায় আসে না, আমি আগেও বলছি, তুমি জাস্ট উচ্চারণ ঠিক রাখতে পারলেই চলবে। আচ্ছা কি কি আছে, ইয়াম মানে হচ্ছে জম, প্রাণায়াম, কিন্তু মনে রাখবা ওয়াই যদি ভিতরে ঢুকে যায় তখন কিন্তু ওয়াইকে জ বলা যায় না, শুধুমাত্র তখনই বলা যায় যদি স্টার্টিংয়ে ওয়াই থাকে, তাছাড়া ওয়াইকে জ কখনো বলবো না। এটা প্রাণাঝাম না, আবার প্রাণায়াম। লাস্ট হচ্ছে নিয়ম বা নিয়ম, আগে ছিল না। সো হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, সবই ঠিক আছে। অষ্টাঙ্গ করতে হবে তোমাকে জম করতে হবে, প্রাণায়াম করতে হবে, নিয়ম করে করতে হবে। প্রাণায়ামটা কি, এটা হচ্ছে মাঝে মাঝে দেখছি বোর্ডের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। প্রাণায়াম কথা মানে হচ্ছে শ্বাসের কন্ট্রোল, তুমি কিভাবে শ্বাস নিবা, কতক্ষণ ধরে রাখবা, কিভাবে ছেড়ে দিবা, এই টেকনিকটা বা এই পুরো জিনিসটা আমরা প্রাণায়ামের মধ্যে পড়ি। এই নামটা হয়তো তোমরা অনেক দেখবা যে হচ্ছে মোটিভেশন স্পিকার তারা ইউজ করে প্রাণায়াম, বা হচ্ছে শ্বাসে কন্ট্রোল নাও, ব্রিদিং কন্ট্রোল করো, তারপরে কোনো উত্তর দাও। যখন অনেক স্ট্রেসে আমরা পড়ে যাই, জোরে শ্বাস নেই, কিছুক্ষণ চুপ থাকি, তারপর আস্তে করে ছেড়ে দিই, নাক দিয়ে শ্বাস নেই, মুখ দিয়ে ছেড়ে দিই, বা যা যে কোয়ান্টাম হচ্ছে ইয়া করো, কি যে বলে নামটা ভুলে গেলাম, মনে পড়ছে, মেডিটেশন। তো সেখানেও কিন্তু তোমাকে কোনো শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া এগুলো শেখানো হয়। সো বেসিক্যালি যোগ সাধনার পার্টগুলাই ডেইলি লাইফে অনেকেই নিজের মতো করে মডিফাই করে অ্যাজ আ এক্সারসাইজ ইউজ করে, তাতে কোনো দোষ নাই। এই তিনটাই কারেক্ট, তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার 1, 2 and 3 তিনটাই। আচ্ছা শর্মিষ্ঠা লিখছিলা ধারণা অ্যান্ড ধারণা এর ডিফারেন্সটা কি? আচ্ছা ধ্যান আর ধারণার ডিফারেন্সটা কীভাবে চিন্তা করবা। ধারণা হচ্ছে তুমি ভিতরে যে কনসেপ্টটা রাখো, তুমি যেটা হচ্ছে তোমার ভিতরে গ্রহণ করছো, ধারণ করছো। আর ধ্যান কথা মানে হচ্ছে যখন তুমি তার মাইন্ড বডি সবকে ইউনাইট করে ঠান্ডা মাথায় কোনো কনসেপ্টকে নেওয়ার জন্য রেডি হয়েছো, যে কাজ তুমি করতেছো, এটা হচ্ছে ধ্যান। ধ্যানে বসা হয়, ধ্যানে বসলে ধারণা পাওয়া যায় যা তুমি ধারণ করো। আশা করি সিম্পল ভাষায় বুঝে বলতে পারছি যে ধ্যান এবং ধারণার পার্থক্যটা আসলে কোথায়। ঠিক আছে, ওকে। হোয়াট ইজ প্র্যাকটিসিং আহিংসা সত্যা অস্তেয়া আছে ব্রহ্মচারিয়া, ব্রহ্মচর্য অস্তেয় সত্য অহিংসা, এইটাই আর কিছু না, খালি লেখার জন্য একটু টেরাবেরা হয়ে গেছে। অ্যান্ড দ্য ফার্স্ট লাস্টলি অপরিগ্রহ, এটা খুব ইম্পর্টেন্ট। দিস 5 আর কল্ড অফ হোয়াট, একটু আগে বলছিলাম মহর্ষি পতঞ্জলির 5টা, তাহলে 5টা কি জম থেকে আসছে, অ্যান্সারটা হবে আমাদের জম বা হচ্ছে ইয়াম, যাই বলো সেটাই। আচ্ছা ওয়ান হ্যাজ টু স্টে ইন গরুড়াসনা, গরুড়াসনাকে অবশ্যই ড বলবো না, র বলবো। এই যে আবারও হচ্ছে ইন্ডিয়ানদের সাথে আমাদের ভেজাল, ওরা ড যখন ভিতরে লেখে এটাকে আসলে বাংলায় রতে উচ্চারণ করতে হয়। সো গরুড়াসনা কিছু না, গরুড়াসনা। গরুর এই নামটা কেউ আগে শুনছো বা জানো যে গরুর নামটা কোত্থেকে আসছে, বা গরুর বাহন এই নামটা কখন শুনছো কিনা, বা কার বাহন গরুর পাখি। আমি বলে দিলাম যে গরু একটা পাখি, সেখান থেকে নামটা আসছে গরুর পাখি। এটা তুমি দেখো, সে তুমি যখন রামায়ণ পড়বা সেখানেও কিন্তু গরুর ক্যারেক্টার সম্পর্কে তোমার আইডিয়া হবে। ঠিক আছে, তো সেখান থেকে এই গরুর সানা এই নামটা আসা মনে হইতে পারে, বাট না, অ্যাকচুয়ালি গরুর সানা নাম আসা পিছে রিজনটা হচ্ছে এটা অন্য কিছু, আমি এখন বলতেছি না, এখানে তোমার অ্যান্সারটা 30 সেকেন্ডস। গরুর সানার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুবিধা কি, সেটা তোমার হচ্ছে যে বডির যত পশ্চার প্রবলেম আছে সব কিছু কারেক্ট হয়ে যাবে, বা স্পেসিফিকভাবে তোমার যে ধরো পিঠের বাঁকানো হয়ে যে স্পাইনগুলো বা ধরো অ্যাঙ্গেল প্রবলেম হয়ে গেছে, ওগুলো তুমি গরুর আসন দিয়ে পুরাপুরি ঠিক জায়গায় নিয়ে আসতে পারবা। ইভেন তোমার মেদ চর্বি কমানোর জন্য খুবই ভালো হচ্ছে এই গরুর আসন, প্রচণ্ড মাথায় চাপ পড়বে, সো তোমার যত যত মেদ বা স্টাবন ফ্যাটগুলো আছে ওগুলো খুব তাড়াতাড়ি কমে যায়। এবার আসো কিছু আমরা কম্প্রিহেনশন বেসড কোশ্চেনে যাই। হোয়াট ইজ কল্ড নট কনজিউমিং মোর দ্যান নেসেসারি, যা তোমার দরকার নেই তার চেয়ে বেশি তুমি নিবা না। এই তো একটু আগে বলছিলাম যে অপরিগ্রহ, সেই অপরিগ্রহ। হোয়াট ডাস তাপা মিন, এখন প্রবলেমটি একটাই যে তপকে আমি আমার মতো ব্যাখ্যা করতে গেলে একটা উত্তর আসবে, আবার বইয়ের মতো ব্যাখ্যা করতে গেলে আরেকটা উত্তর আসবে। বাট সিম্পল সেন্সে বলতে চাই, তপ কোত্থেকে আসছে, তপ করো, ধ্যান করো। তপ মানে হচ্ছে তপস্যা, আর কিছুই না, যে তুমি কোনো কিছু পাওয়ার জন্য কনসিস্টেন্টলি চেষ্টা করে যাচ্ছ।
কোন পারপাসে, সেটা অবভিয়াসলি আমরা গডকে পাওয়ার পারপাসেই বলবো। আর ওয়েটা কি হবে, অবভিয়াসলি সাত্ত্বিক হইতে হবে। এটা তুমি অবশ্যই তামসিক করতে পারো না, মানে তুমি এখানে খারাপ কোনো কিছুকে আনতে পারবে না, তোমাকে অনেস্টি দিতে হবে। এটা হচ্ছে তপ, হচ্ছে তপ সাধনা। আসো এখন আমরা কিছু সিকিউ দেখি। ঢাকা বোর্ড 2023, সমীর প্র্যাকটিসেস অ্যান্ড আসানা বা আসন টু কিপ দ্য বডি হেলদি। এটুক দেখে বোঝার কোনো উপায়ই নাই এটা কোন আসন, কারণ সব আসনই বডিকে আলটিমেটলি হেলদি রাখবে। অ্যাজ এ রেজাল্ট হিজ কিডনিস আর অ্যালাইভ, এই যে ফিক্স করছে, এখন তোমার কাছে কিডনি কাছে। ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্ট লাইফ বিকামস ইজিয়ার। দ্য বডি ইজ ইলংগেটেড। অন দি আদার হ্যান্ড, Makhon Babu practices a special technique for keeping the digestive system good, keeping the body healthy, connecting the soul with the soul, reducing body fat and succeeding all in task. সাধারণত যখনই কোনো বয়স্ক মানুষের ক্ষেত্রে বলে স্পেশাল টেকনিক ইউজ করতেছে, তার বডি ফ্যাট সে কমাচ্ছে, সে সোল টু সোল কানেক্ট করতেছে, দ্যাট মিনস সে আসলে পুরাপুরি যে একদম যোগ সাধনা সে সেদিকে আসলে যাচ্ছে না। সে শুধুমাত্র তার নিজের বডিকে ঠিক রাখার জন্য যতটুকু এক্সারসাইজ করা লাগে সে মোটামুটি অতটুকু জায়গাতেই ফোকাস করতেছে। যেমন ধরো সকালবেলা পার্কে গেলে দেখা যায় যে আমাদের সিনিয়র বা ওল্ড এজ যে পার্সনগুলো আছেন তারা হাঁটাহাঁটি করেন, তারা একটু হাত পা নাড়াচাড়া করেন, বা দেখবা লাফটার থেরাপি, তারা একসাথে হেসে উঠেন। সো আমি চাইলে জিনিসটাকে এর সাথে কম্পেয়ার করতে পারি, এটাকে ডিরেক্টলি যোগ সাধনা সে ফেরা ঠিক হবে না, কোশ্চেন যেমন হচ্ছে। আচ্ছা 3 নাম্বার, ডেসক্রাইব দ্য মেথড অফ আসানা প্র্যাকটিস বাই সমীর টু কিপ হিজ বডি হেলদি। এখানে দেখলাম যে সে তার বডির মোটামুটি এলংগেট করবে, সে তার ভিতরে ডাইজেস্টিভ সিস্টেমকেও ভালো করবে, সে হেলদিও থাকবে, মানে তার সকল চাওয়াপাই জড়িত। তো এটা অবভিয়াসলি আমরা বৃক্ষ আসন দিয়ে করতে পারবো না, এটা আমাদেরকে গরুর আসন দিয়ে করতে হবে। আমি বলছিলাম যে গরুর আসন এটা টাফ, কিন্তু এটার যে উপকারিতা বা অ্যাডভান্টেজগুলো অনেক বেশি। এটা আমাদের গরুর আসনা, বইতে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তুমি একটু নিজের মতো করে নোট ডাউন করবা, কি পয়েন্টগুলোকে নিয়ে ফেলবা। আর খুবই ভালো হইতো কেউ যদি এখানে তুমি স্কেচিং পারতা, মানে আর্টিস্ট হইতা, তাহলে একদম সুন্দর করে এঁকে দিলে দেখতে অনেক ভালো লাগে। বাট ওইটা আসলে কোনো ভায়াবল অপশন না, এখন তুমি স্কেচিং করতে গেলে পুরো একদম খারাপ হয়ে যাবে, তার চেয়ে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিব, তাতেই হবে। 4 নম্বরে, অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ মাখান বাবুস অ্যাক্টিভিটিস ইন দ্য স্টেজ অফ সাধনা। আমি আগেই বলছিলাম যে এই সাধনা স্টেজ নিয়ে চিন্তা করতে যাব, তার যে পারপাস সেটা কিন্তু মোটেও কোনো তোমার যোগী পুরুষ হওয়ার সাথে যাচ্ছে না। সে নর্মাল জাস্ট হেলদি থাকার জন্য যতটুকু খাওয়া দরকার সে অতটুকুই চিন্তা করতেছে, তাকে আমরা কোনোভাবেই যোগী পুরুষ দিয়ে চিন্তা করতে পারবো না, এটা বাদ। ডান। এবার আমরা চলে যাই ঢাকা বোর্ড 23-এর আরেকটা কোশ্চেনে। রবেন প্র্যাকটিসেস অ্যান্ড আসানা ডেইলি হুইচ রেজাল্টস ইন, এগুলা। আর এই পাশে সুদীপ প্র্যাকটিসেস অ্যান্ড আসানা ডেইলি হুইচ রেজাল্টস ইন, এগুলা। একটু চিন্তা করে দেখো কি লিখছে, দ্য বডি লুকস লাইক আ ট্রি। এই একটা কথা দিয়ে আমার বাকিটা বোঝা হয়ে গেছে। ট্রি মানে কি, তোমার যে বৃক্ষাসনা এটাকে মিন করতেছে, বাট তারপরেও একটু ভেরিফাই করতে পারো। ফ্যাট ডিক্রিজেস ইন বডি ইয়ল্ক, এটা সব ক্ষেত্রেই হবে। দ্য বডি ক্যান বি ম্যানেজ প্রপারলি, এটা আমি আগে বলছিলাম জেস্টার পশ্চার ভালো হয়ে যেটা করলে। সো দেখো মিলে গেছে, সেটা মাস্ট বি বৃক্ষাসনা, কোনো কনফিউশন নাই। এখানে আসি, দ্য বডি লুকস লাইক এ রেপটাইল। ডান, এই একটা ওয়ার্ড থেকে আমি বুঝে গেছি আমার অ্যান্সার কই যাবে। এটাকে বলছিলাম অর্ধ কুর্মাসনা, যে বডিকে বাঁকায় হিভের মতো করবো, ঢিবির মতো হয়ে যাবে, তো ওইটা হচ্ছে অর্ধ কুর্মাসনা। এবং এটা আউটকামটা কি ছিল, আগে বলছিলাম কচ্ছপের মতো ঠান্ডা মাথার। দ্য সোলস অফ দ্য ফিট আর আপওয়ার্ড, ঠিক আছে, ইট স্ট্যান্ডস আপ ইন নমস্কার পোস্টার, অলরাইট। হোয়েন দ্য স্পাইন ইজ স্ট্রেট দ্য ব্যাক লুকস লাইক দ্য টপ অফ দ্য টেম্পল, ওই জায়গায় বলছিলাম হিভের মতো হয়ে যাবে, তার মানে এটা অবভিয়াসলি হবে অর্ধ কুর্মাসনা। এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অবজার্ভ ইন রবিনস প্র্যাকটিসড আসন। রবিন কই, এই যে বাম পাশে রবিন বা রবেন যাই বলুক, তার মানে বৃক্ষাসনা। সো বেসিক্যালি এই কথাগুলো দেখে আমি বুঝতে পারছি বৃক্ষাসনা, বা যখন এক্সপ্লেইন করবো আমরা এই লাইনগুলোকে বা এই ক্লুগুলোকে ইউজ করবো, একটু ঘুরায় পেঁচায় নিজের মতো সুন্দর করে বলবো, আর কিছু না। নাম্বার ডি, অ্যানালাইজ দ্য ইফেক্ট অফ দ্য আসানা প্র্যাকটিস বাই সুদীপ। এই যে এইটা আমি আগেই বলছিলাম যে কাম মাইন্ডের কথা, তাই না? তো তুমি এখানে এই কাম মাইন্ডের কথা থেকে উঠে আনবা, তুমি চাইলে কচ্ছপ আঁকতে পারো, কেউ মানা করে নাই, বাট ওইটা নট নেসেসারি, বা করলেও যে খুব বেশি লাভ হবে তা কিছু না। কিন্তু তুমি বোঝাবা যে লিটারালি মাইন্ড যদি তোমার কুল না থাকে, কাম না থাকে, তুমি কোনো কিছুই প্র্যাকটিস করতে পারবে না। অ্যাকচুয়ালি প্রথম কাজটা কিন্তু মাইন্ড থেকেই শুরু হয়। এই যে রুটিন করা বলো বা কোনো প্ল্যান করা বলো, সব মাইন্ড থেকে আসে। যখন তোমার এই মাইন্ডে কন্ট্রোল করা শিখে যাবা, তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবা। সো অর্ধকর্মাসন দিয়ে তুমি চাইলে এই কথাগুলো সুন্দর করে একটু মোটিভেশনাল স্পিচের মতো করে দিয়ে লিখতে পারো, তাতে তুমি ভালো মার্ক পাবা। আচ্ছা, একটা কোশ্চেন আসছিল শর্মিষ্ঠার কাছ থেকে, ইফেক্ট সবগুলা সিরিয়ালি পয়েন্ট ওয়াইজ পড়তে হবে এমসিকিউ এর জন্য? হ্যাঁ, তোমাকে অবশ্যই এই ইফেক্টগুলো সিরিয়ালি পয়েন্ট ওয়াইজ মেনসের জন্য পড়া লাগবে। তার কারণ তুমি যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো, তাহলে তোমার অবভিয়াসলি সি আর ডিতে অ্যান্সার করতে ইজি হয়ে যাবে, প্লাস এমসিকিউ চয়েস তোমার করতেও ইজি হয়ে যাবে।
ঠিক আছে। সো পয়েন্ট আউট করে লিখে রাখলে তোমার জন্যই ভালো, কারণ তোমাদের বইতে খুব বেশি আসন এমনিও দেওয়া নাই। আর তুমি এরকম 2-3টা জাস্ট কি পয়েন্ট দেখে ধরে ফেলতে পারবা যে আসলে কি বলতেছে এখানে। আসলেই বুঝতে পারছি। দেখো তোমাকে 2টা পোস্টার দেওয়া আছে, ফিগার 1 ফিগার 2। পোস্টার বলবো না, আসন বলবো, এটা ভালো শোনায়। এটা একটা আসন, এটা হচ্ছে একটা আসন। কেউ কি কখনো সূর্য নমস্কার করা দেখছো বা শুনছো যে সকালে ঘুম থেকে উঠে যখন সূর্য নমস্কার করতে তখন কোন পোজে দাঁড়াইতে হয়? তার নামটা কিন্তু এক্স্যাক্টলি এই সূর্য নমস্কার এখান থেকে আসা, এবং ওটা কিন্তু এটার মতো। এক্স্যাক্টলি এটা বলবো না, একটু পার্থক্য আছে, বাট এটার মতো হয়। আচ্ছা, তুমি কোশ্চেন করছিলা? না, কোশ্চেন না। এক্সপ্লেন দ্য প্র্যাকটিস টেকনিক অফ ফিগার 1। এই তো একটু আগে বলছিলাম যে ফিগার 1 নিয়ে কথা বলতেছিলাম, বৃক্ষাসন। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের বৃক্ষাসন, কিন্তু সূর্য প্রণাম দেওয়ার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড। এখন কীভাবে কী করতে হয় আমাদের নেটে সব কিছু অ্যাভেলেবল আছে। তুমি কাজ করতে পারো, আমি আজকেও দেখতেছিলাম নেটে সার্চ করে যে কতগুলো আসন আছে বা টাইপস অফ ইয়োগাস আছে। তো তোমরা কখনো টাইপস অফ ইয়োগাস দিয়ে সার্চ করবা না। এটা সার্চ করতে গেলে যেগুলো পাবা মাথা উলে যাবে, দরকার নাই। তুমি সার্চ করবা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আসানাস ইন ইয়োগা, এ দিবা, তখন তুমি দেখবা যে এই ফিগারগুলো চলে আসছে এবং স্টেপিং ডিটেইলডে দেওয়া আছে যে কিভাবে করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে। চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো, যে কোনো দোষ নাই। নাম্বার ডি, what kind of benefits will be there in our body if we practice the asana of figure 2 regularly? এই যে অর্ধকুমাসনা, এটার সবচেয়ে বড় অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজটা হচ্ছে স্পাইনের ক্ষেত্রে। অনেকেরই আছে যাদের স্পাইনের প্রবলেম হয় বা কুজা হয়ে গেছে বা ব্যথা করে, এটা খুব ভালো একটা রেমেডি। বাট এটা একটা আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ না, এটা হচ্ছে এইটা কোন কোন ক্ষেত্রে এই আসনটা করা যাবে না, এগুলো আবার তোমাদের বইতে নাই, চাইলে ঘাটতে পারো। সেটা হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের শুরুতেই এটা করতে গেলে একটু সমস্যা আছে। তার কারণটা হচ্ছে নেকে এখানে প্রেশার পড়ে তার ব্লাড প্রেশার আরও বেড়ে যায়, মানে মাথায় ব্লাড ফ্লো বেড়ে যায়। তো যদি কারো হাই প্রেশার থাকে তাকে প্রথমে সাজেস্ট করা হয় না, আগে ঠান্ডা হও, কুল ডাউন হও, তারপর। আর প্রত্যেকটা আসন সুইচ করতে গেলে বা হচ্ছে চেঞ্জ করতে গেলে মাঝখানে সবাসন প্র্যাকটিস করতে হয়। সোজা বাংলায় বলে চুপ করে শুয়ে পড়ো চিত হয়ে, আর কোনো কথা নাই। কিছুক্ষণ ঠান্ডা হয়ে থাকো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, বডিকে আগে কুল ডাউন করো, তো তুমি আবার সুইচ করো। ঠিক আছে, তো মোটামুটি আমরা এই পর্যন্ত যা কি ছিল সব কিছু বুঝতে পারছি চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6-এ। আর আমাদের উদ্ভাসের কিছু সেই পূর্ব পরিচয় পরিচিতি প্রত্যেক ক্লাসের শেষে থাকে, তো অ্যাজ ইউজুয়াল এখানেও থাকলো। আর আমার পরিচয় আমি আগেও বলছিলাম, আমার নাম হচ্ছে তমাল চক্রবর্তী। আর তুমি পাশে নিচে দেখতেই পারছো লেখা আছে অলরেডি বুয়েট। আমি বুয়েট 13 ব্যাচে ছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বেসিক্যালি তোমাদের ফিজিক্স পড়াই, বাট ধর্ম তো প্র্যাকটিস করার বিষয়। এবং আমি শুরুতেও বলছিলাম ধর্ম কখনো চাপাই দেওয়া যায় না বা শিখাইতে হয় না। ধর্মের কাজ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা বা নিজেকে কন্ট্রোল করা, ধর্ম হচ্ছে সেইটা। আবার স্বাধীনতা, এটার মিনটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা স্ব অধীনে থাকা, অর্থাৎ সেলফ কন্ট্রোলে থাকার নাম হচ্ছে স্বাধীনতা। উশৃঙ্খলতা কখনোই স্বাধীনতা না। তো তুমি যখন নিজের ব্রেইনকে মাইন্ডকে কন্ট্রোল করতে যাবা তখন তুমি আস্তে আস্তে সবই শিখতে পারবা। ধর্মের বই তো সব জায়গাতেই আছে, বাট গ্রহণ করছো কয়জন? সো ধর্ম তার কাছেই যাবে যে গ্রহণ করতে চাবে। ঠিক আছে, তো আশা করি আর দরকার নেই মোটিভেশন দেওয়ার, স্পেসিফিক টু দি পয়েন্টে যতটুকু দরকার তোমাদের বইয়ের মধ্যে থেকে আমি বসি। বাট জানার আরও অনেক কিছু আছে এবং অনেক কিছুই দেখবা, তুমি জানতে গেলে দেখবা যে বইয়ের সাথে কথাগুলো কেমন যেন ক্ল্যাশ হয়ে যাচ্ছে, তাই না? ওই যে লৌকিক দেবতা ওই পার্টগুলো যে ক্ল্যাশ করবে, ওগুলা নিয়ে আমরা খাতায় অন্তত কোনো কথা লিখবো না। তো জনগণ, আজকের মতো এই পর্যন্তই, তাহলে বিদায় নিচ্ছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি এখনও আছি। আচ্ছা, ঠিক আছে, মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে বিদায়, সে ভালো থেকো, থ্যাংক ইউ।